প্রয়োজনে প্রয়োজনে আমরা আমরা একবার টিকিট পাঠিয়ে দিলে একবার 3-4টে প্রোগ্রাম করে আসবো। বাংলাদেশের পুরো রাজনৈতিক পরিমণ্ডলে একটি ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শুরু হয়ে গেল। ধর্মীয় রাজনৈতিক শক্তির শক্তিশালী ভূমিকা লক্ষণীয়। এই উত্থানকে আমরা কিভাবে দেখছি এবং সম্প্রতি ধোলাইখালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা নিয়ে সরকার এবং ইসলামিক দলগুলোকে একরকম মুখোমুখি অবস্থানে দেখতে পাচ্ছি। দেশের অন্যান্য বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সাংবাদিক নেতা, অকুতোভয় সাংবাদিক জনাব এম এ আজিজ। এরপরে রয়েছেন বিখ্যাত আইনজীবী, মানব সেবা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার তুরিন আফরোজ, প্রফেসর এম কামরুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সাব কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের। এরপরে রয়েছেন জনাব সাকিব আনোয়ার, অন্যতম সদস্য নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটি। আজকের অনেকগুলো বিষয় নিয়ে চলতি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনাটি। তবে শুরু করতে যাচ্ছি জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আজকেই যে একটি স্টেটমেন্ট দেখলাম মামুনুল হক, জনাব মামুনুল হকের একটি প্রেস কনফারেন্সে তিনি তার অবস্থান থেকে কিছুটা মনে হয় সরে আসছে। তিনি বলেছেন যে ভাস্কর্যের বিরুদ্ধে নয় তার কথা, সরি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, তিনি যে কোনো ধরনের ভাস্কর্যের বিরুদ্ধে তার বক্তব্যগুলি ছিল। আপনাকে দিয়ে শুরু করছি আজকের আলোচনা জনাব এম এ আজিজ। আশা করি সবার সাউন্ড ঠিক আছে। আমি আজকে আর সাউন্ড টেস্ট করছি না, তবে 1 ঘন্টার ভিতরে অনুষ্ঠানটি শেষ করার আমার ইচ্ছে আছে। আপনারা সবাই যদি 3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন তাহলে আমি 3বার টার্ন নিতে পারবো। পাশাপাশি আমি দর্শকদের বলবো আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে অন্যদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জনাব এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে বলি, সারা বিশ্বেই বলবো, বিশেষ করে বাংলাদেশে ইসলামিক দল এবং সংগঠন তারা ভাস্কর্য এবং আপনার শিল্পকর্মকে আলাদা করে দেখে না, তারা একই মনে করে, কয়েনের এপিঠ আর ওপিঠ। কিন্তু ভাস্কর্য এটা কিন্তু আপনার আমাদের এখন সারা পৃথিবীতে ভাস্কর্য কিন্তু বহুমাত্রিক আকৃতির হয়। ভাস্কর্য এবং মূর্তির ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। হিন্দু ধর্মে মূর্তি বলতে প্রতিমা বোঝায়, এটার আক্ষরিক অর্থ হলো অবয়ব। মূর্তির দেবতার প্রতিনিধি। হিন্দুরা মূর্তির মাধ্যমে দেবতার পূজা করে। মূর্তির স্থান সাধারণত মন্দিরে হয়। আর ভাস্কর্য এটা হলো যে কোনো কিছুর আকৃতির আপনার স্মরণ করার জন্য, মানুষের দর্শনের জন্য যে কোনো আকারের যে কোনো কিছুর আপনার ইয়ে হতে পারে। এটা রেনেসা এবং আধুনিক যুগে এটা ব্যাপক হারে হচ্ছে। এটা ভারতেও আছে, হিন্দু প্রধান দেশ এখনো ভারতে আছে ভাস্কর্য, সারা পৃথিবীতে আছে, মুসলমান দেশও আছে। হ্যাঁ, এবং আমি কয়েকটি দেশ ভ্রমণ করছি, দেখেছি যেখানে বিশেষ করে আপনার দেশকে বিপ্লব করে বা স্বাধীনতা সংগ্রাম করে যারা দেশ স্বাধীন করেছে সেই সব দেশে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ভাস্কর্য রাখা হয়েছে। কিন্তু আমাদের দেশে এই যে ভাস্কর্য এবং মূর্তির ভিতরের যে ব্যবধানটা, এই ব্যবধানটা কিন্তু এখনো আমি বলবো প্রতিষ্ঠিত নয়। এই কারণেই বলবো যে আমাদের দেশে আপনি খেয়াল করে দেখেন যে 10 প্রকারের শিক্ষা ব্যবস্থা, আমরা এখনো শিক্ষা ব্যবস্থাটাকে এক জায়গায় আনতে, বেসিক এডুকেশনটা যদি একমুখী হতো, এই ধারণাগত চিন্তা কিন্তু দূর হতো। কারণ আপনি দেখেন আমাদের দেশে আজ থেকে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, তারপরে ধরেন এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এইভাবে ইংরেজির আবার বাংলার ইংরেজি, এইভাবে প্রায় 8-10 প্রকারের আপনার চিন্তার মানুষ বাংলাদেশে তৈরি হচ্ছে, যার ফলে 8-10 প্রকারের চিন্তা করে। আবার আমি মুসলমান, কিন্তু আমাকে বলতেই হচ্ছে আমার ধারণা যে মুসলিম ধর্মেতে যত সেক্ট আছে এইটা কিন্তু অন্য কোনো ধর্মে নাই, যার ফলে মুসলমানরাও কিন্তু এক একজন এক এক ভাবে চিন্তা করে, একরকম চিন্তা করে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সকল মুসলমানের চিন্তা কিন্তু বাংলাদেশে একরকম। সুতরাং আমি বলবো যে ভাস্কর্য এবং মূর্তি এটাকে আলাদা ভাবনার সুযোগ আছে। ভাস্কর্য হলো, আমি বলবো এটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়, আর মূর্তিকে পূজার জন্য ব্যবহৃত হয়। সুতরাং এখন যে আন্দোলন চলছে এখানে দুটো এবং আইডিওলজি যে কাজ সংগ্রাম করছে। চলছে, আপনি কোন আইডিওলজির ভিত্তিতে বলছেন? তারা তো ধর্মীয় যে একটা আইডিওলজি তারা বিলং করে, সেই ভিত্তিতে তারা এটাকে ইয়ে করছে। আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন সেটা কি ধর্মীয় ভিত্তিতে দিচ্ছেন, দৃষ্টিকোণ দিচ্ছেন, নাকি আপনি আধুনিকতার সভ্যতার দৃষ্টি দিচ্ছেন?
বা না, বিশেষ করে? এখন আধুনিক সভ্যতা তো আমি তো বললামই, এটা তো ধরেন এটা তো বহু দিনের কথা না, এটা আধুনিক যুগেই কিন্তু ভাস্কর্যের উত্থান। ভাস্কর্য কিন্তু রেনেসা ও আধুনিক কালে এটার ব্যাপক প্রসারিত হয়েছে, এর কিন্তু আগে তারা নয়। তারা বলতে চাচ্ছে ইসলাম ধর্মের বেসিসে, সেক্ষেত্রে আপনি ভাস্কর্যটাকে সাপোর্ট দিচ্ছেন যে ঠিক আছে এটা না একটা। না, ইসলাম ধর্মে তো বলছেই যে ভাস্কর্য এবং মূর্তির ভিতরে কোনো পার্থক্য নাই। তারা ইসলামে মূর্তি এবং ভাস্কর্যের কোনো জায়গা নাই, তাদের বক্তব্য। কিন্তু আধুনিক যুগে তো আমরা অনেক কিছুই মেনে নিচ্ছি, অনেক কিছুই তো আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে অনেক কিছুকে প্রগতির জন্য মানতে হচ্ছে। তো যার সেক্ষেত্রে আপনি ফলে আমি, এখন বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটি করার পক্ষে আপনি কোনোভাবে মত দিতে না, যাচ্ছেন যে? এখানে জটিলতাটা কেন হচ্ছে, আমি তো মনে করি যে এই সরকারের পক্ষ থেকেও এই যে ভাস্কর্যর বিরুদ্ধে যে প্রতিবাদ, এটার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। ধরেন আমি বলি, 2017 সালে যখন সুপ্রিম কোর্টে ভাস্কর্য সরানোর দাবি করে, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সুপ্রিম কোর্টের সামনে মূর্তি আমিও পছন্দ করিনি। এ কথা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। এবং এই কওমি মাদ্রাসার দাওয়ারে হাদিস শিক্ষাকে সাধারণ শিক্ষার মাস্টার ডিগ্রির সমমানের ডিগ্রি দেওয়া হয়। এবং সরোয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি শুকরানা মাহফিলে দাওয়াত দেওয়া হয় এবং তাকে কওমি জননী উপাধি দেওয়া হয়। তো এই জন্য আমি বলছি এগুলোতে কিন্তু উৎসাহিত হয়েছে। এবং এগুলি নিয়ে হেফাজতে ইসলামে, একটা যদি আজিজ ভাই আপনি বলেন, এগুলি নিয়ে কোনোভাবে কি আপনি মনে করেন কি রাজনীতি হচ্ছে কিনা উভয় পক্ষে সব? হ্যাঁ, রাজনীতি তো হচ্ছে, কারণ রাজনীতি আপনার হচ্ছে, কাছে আমি কারণ আসছি, আপনি দেখেন। আজিজ ভাই, আপনার কাছে আমি আবারও আসছি। এই ব্যাপারটা এখানে একটু থাকবেন দয়া করে। আমি ব্যারিস্টার তুরিন আফরোজ আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আপনি তো বিষয়টি খুব ক্লোজলি দেখছেন, অবজার্ভ করছেন। জি, আপনার অবস্থানটা আপনি। ধন্যবাদ। ধন্যবাদ সাগর আপনাকে। আমি একটুখানি বলি যে ইসলামে কিন্তু উইথ রেফারেন্স যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য করা হয়েছে। এবং ভাস্কর্য, আজিজ ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছি, নতুন করে মানে এটা যে রেনেসা যুগে এসেছে তা কিন্তু নয়। আপনি যদি পবিত্র কোরআন শরীফের সূরা সাবার 12 এবং 13 নম্বর আয়াতের দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন জিনদেরকে যে তারা হযরত সুলেমান আলাইহিস সালামের রাজ্যকে ভাস্কর্য দিয়ে সাজিয়ে দিতে, যাতে পুরো পৃথিবী সেটি তাকিয়ে থাকে। সেখানে সেই শব্দটি ব্যবহার হয়েছে, তামাসিল শব্দটি ব্যবহৃত হয়েছে, সেটি ভাস্কর্যের কথা। সুতরাং সেই জিনিসটি সেখানটাতে রয়েছে। আরেকটি রেফারেন্স আমি কোরআন শরীফ থেকে, পবিত্র কোরআন শরীফ থেকে দিতে চাই, সেটা হচ্ছে সূরা হজের 40 নম্বর আয়াত, যেখানটাতে বলা হচ্ছে যে আমি চেয়েছি বলে, আল্লাহ তাআলা বলছেন যে আমি চেয়েছি বলেই কিন্তু বিভিন্ন উপাসনালয়গুলো তাদের ধর্মকর্ম কাজ সেখানটাতে ঠিক মতো করতে পারছে। তো সেখানে যে ধর্মকর্ম করবার জন্য যেখানে রয়েছে, মানে আমরা জানি মুমিন মুসলমানদের জন্য, আমাদের জন্য অবশ্যই মূর্তি পূজা শিরকের সমান, কিন্তু কথা হচ্ছে যে অন্যখানে যে উপাসনালয়গুলোর কথা বলা হয়েছে সেই উপাসনালয়গুলোতে কিন্তু মূর্তি বর্তমান রয়েছে। সুতরাং এখানটাতে হচ্ছে যে না ভাস্কর্য ভাঙার কথা বলা উপাসনালয় হয়েছে। বলতে আপনি কি বোঝাচ্ছেন? হিন্দুদের কথা? আহ, হিন্দুদের কথা, যীশু খ্রিস্টের অবয়ব তো তৈরি করা হয়, তাই না? গির্জাতে তো সেটিও রয়েছে, বুদ্ধের তো রয়েছে। আমি যে সব ধর্মের কথা বলছি, যে আমি এখানে কোনো পার্টিকুলার ধর্মে এগেস্টে বলছি না, কিন্তু বলছি যে আমাদের ধর্মে আসলে না ভাস্কর্য ভাঙার কথা বলা হয়েছে, না আহ মূর্তি ভাঙার কথা বলা হয়েছে। মূর্তি মানে হচ্ছে যাদেরকে প্রতিমা হিসাবে যদি অন্য ধর্মাবলম্বীরা সেটি ধর্মের হিসেবে সেটাকে তাদের ইবাদত হিসেবে, তাদের পূজা অর্চনা হিসেবে তারা সেটাকে করে। এখানটাতে হচ্ছে অবয়বের কথা যদি আমরা বলতে আসি, তাহলে হচ্ছে যেখানটাতে হচ্ছে দুনিয়া বা আরেকটা প্রকৃতি, মানে প্রতিকৃতির কথা, যেটা হচ্ছে বিবি আয়েশার হাদিস রয়েছেন যে তিনি পুতুল নিয়ে খেলতেন। নবীজি কিন্তু তার জীবদ্দশা এবং বিবি আয়েশা থেকে যে হাদিস নিশ্চিত হয়েছে সেখানে কিন্তু আছে যে তিনি কিন্তু সেগুলোকেই রাখতে দিয়েছেন ঘরের ভিতর, না সেগুলো নিয়ে খেলাধুলা করা হচ্ছে। সুতরাং এখানটাতে সবগুলো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আহ আমাদের ধর্মটার একটা ব্যাপার রয়েছে। সুতরাং আজকে মামুনুল হক গংরা যে কথাটি বলছে সেটা একেবারেই রাজনৈতিক একটা ইস্যু। কারণ কখনো তারা গোল হয়ে যাওয়ার পর গোলপোস্ট সরাচ্ছেন। তারা প্রথমে একটা ব্লান্ডার করলেন, জাতির পিতার ভাস্কর্য তারা বুড়িগঙ্গায় ফেলে দিবে যদি ভাস্কর্য গঠিত হয়। আজকে আবার তারা বলছে না না না, তারা এই কথাটা বলেনি। মানে এখন তো রেকর্ড অন রেকর্ড, ভিডিও অডিও সবকিছু তারা রয়েছে। কিন্তু যেটা পরে বলেছে মামুনুল হক, আপনার এই ব্যাপারটিতে একটু ইয়ে আছে যে তারা কখনো বঙ্গবন্ধুর নাম নিয়ে বলেননি। তারা বলেছে যে কোনো ভাস্কর্য
যদি তোলা হয় সেটাকে ভেঙে ফেলা হবে, টেনে হিঁচড়ে নামানো হবে, এই টাইপের একটা এমনই দাবি না না করে। না, কি বলেন, ধূপখোলা মাঠের ভাস্কর্য নিয়ে তাদের বক্তব্য রয়েছে, সুস্পষ্ট বক্তব্য রয়েছে। আর সেখানটাতে আরেকটি কথা, আচ্ছা ঠিক আছে, যদি মেনে নিলাম তর্কের খাতিরে, তো তারা সেটি কথা বলেনি, তো এটি ভাস্কর্য হলে ওটি অন্যটা ভাস্কর্য নয়, তাহলে মানে আমি ঠিক বুঝছি না যে তারা আসলে রাজনীতির ভিতরে একটা অপরাজনীতির একটি চেষ্টা করছে। কারণ যদি আজকে ভাস্কর্য ভাঙার কথাই বলা হয়, তাহলে তারা কি কোনো একটা পার্টিকুলার দলের হয়ে বলছেন? কারণ আমি কিন্তু জানি যে বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান সাহেব, তার কিন্তু একটি ভাস্কর্য রয়েছে চট্টগ্রামে, পার্ক আছে সেখানটাতে। তো এখন কথা হচ্ছে সেই ভাস্কর্যটি কি জায়েজ নাকি না জায়েজ, সেটা আমরা বুঝলাম না। আজকে এখন তারা একটা কথা বলে ফেলছে, তো এটা নিয়ে একটা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে এবং বিতর্কিত করার চেষ্টা করছে মূল রাজনৈতিক শক্তিগুলোকে। কারণ এই এই বিষয়ে এখানটাতে আওয়ামী লীগের থেকে রিপ্রেজেন্টেশন আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন, যে আমরা এখানটাতে দেখেছি যে আমাদের যে প্রত্যাশা ছিল নাগরিক সমাজের, এবং আমরা যারা মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাস করি, আমরা তীব্রভাবে প্রতিবাদ করি যে আমাদের জাতির পিতা, মানে আওয়ামী লীগের কোনো কথা নয়, বিএনপির কথা নয়, তিনি তো জাতির পিতা, তাকে নিয়ে অসম্মান করা হলে সেকশন 18 ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে কতক্ষণ, কিন্তু আমরা কিন্তু সেই আমরা কাজটি আমরা হতে দেখি। তাহলে যাচ্ছি, জনাব কামরুজ্জামান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা। জনাব কামরুজ্জামান, আপনি বলবেন দয়া করে আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ। আমাদের আহ, আসলে ব্যারিস্টার তুহিন আফরোজ অলরেডি কিছু কথা বলেছেন। আমি ওনার কথার সূত্র ধরে আমি একটু বলি যে এবং আমাদের আজিজ ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি যে 34 নম্বর সূরা পবিত্র কোরআনের আস-সাবা, এটা যে 13 নম্বর আয়াতের যে বাংলা অর্থ, আমি হুবহু বাংলা অর্থটা এইভাবে আমি বলি, তারা তৈরি করত সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউজের মতো বড় বড় পাত্র ও স্থির হাড়ি। তারা এখানে বলতে বোঝাচ্ছে জিন। 12 নম্বর আয়াতে, তার আগের আয়াতে জিনের কথা বলা হয়েছে। সো এখানে কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে ভাস্কর্যের কথা স্পষ্ট করেই বলা আছে যে ভাস্কর্য, এবং সেই সময় সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই এই যে শিল্পকর্ম, যেটা ভাস্কর্য একটা শিল্পকর্ম হিসাবে, এটা উনি ওনার যে রাজত্বকালে সবসময় আমরা দেখি যে বিভিন্ন যখন মানে আপনি পবিত্র কোরআনে এই রাজস্ব মানে, ভাস্কর্য করার ব্যাপারে সবচেয়ে আয়াতে বলা আছে, আপনি কি এটা ডকুমেন্টেশন নিয়ে বলছেন? হ্যাঁ, আমি বলছি 34 না, না, নম্বর না, পবিত্র কোরআনের 34 নম্বর সূরা আস-সাবা, এটা 13 নম্বর আয়াতের যেটা বাংলা অর্থ আমি হুবহু আপনাকে বললাম আর কি। এবং এখানে এটা আমাদের আমিও ব্যারিস্টার রেকর্ড তুহিন করলাম। আফরোজ অলরেডি বলেছেন যে তামাসিলা শব্দটা ব্যবহার করা হয়েছে। এই জি। তামাসিল শব্দের অর্থটাই হচ্ছে ভাস্কর্য। একেবারে স্পষ্টতই এখানে কোরআন শরীফে উল্লেখ আছে, যেটার আর পবিত্র কোরআন শরীফ হচ্ছে যদিও অপরিবর্তনীয়, আজকে যেটা এই ওই পবিত্র পর্যন্ত। কোরআন শরীফকে ইয়ে করার মতো আমাদের প্যানেলে কেউ নেই। আমি কারণ তারা কিন্তু সবসময় বা আমাদের ইসলাম ধর্ম থেকে সবসময় বক্তব্য দিয়ে আসা হয়েছে যে ভাস্কর্য ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুতরাং এটাকে আপনাকে প্রোটেস্ট করবার মতো আমার এখানে কেউ না থাকলেও, থাকলে ভালো হতো। জি, তাই এটা অন রেকর্ড এবং রইল এটা যে এটা আমি আরেকটু বলি, সেটা হচ্ছে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে, ওখানে আবার আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে আসনাম। আসনাম, শরিয়াত আচ্ছা, দন্তস্ব নয়াকার ম, আসনাম শব্দটা আছে যেখানে, যার অর্থ হচ্ছে প্রতিমা বা মূর্তি, প্রতিমা বা মূর্তি, অর্থাৎ যেটাকে উপাসনা করা হয়। সুতরাং এবং সেই আসনামকে নিষিদ্ধ করা হয়েছে, বা ভাস্কর্য যেটা অর্থাৎ তামাসিল, সে তামাসিলকে কিন্তু উৎসাহিত করা হয়েছে। এবং বিভিন্ন সময় আপনার বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের যে বড় বড় সাফল্য থাকে, যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাফল্য যেটি, সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি করেছেন উনি। ঠিক সেই রকম সুলাইমান আলাইহিসসালামের সময়ও ওনার যে রাজত্বকালে যে সবচেয়ে বড় নিদর্শন, সেই সবচেয়ে মানে ওনার যে সময়কাল, রাজত্বকাল ঠিক না, ওনার যে সময়কাল, সেই সময়কালে সবচেয়ে বড় নিদর্শন ছিল হচ্ছে ভাস্কর্য, এবং যেটি সবসময় ভাবে প্রশংসিত হয়েছে। আমি আপনাকে আসলে কিছু এক্সাম্পল আমি দিতে চাই, উদাহরণ দিতে চাই, যদি আপনি ইয়ে করেন। সেটা হচ্ছে তুরস্কের ইদারান শহরের ঐতিহ্যবাহী সেলিমি মসজিদ। এই সেলিমি মসজিদে ঢোকার মুহূর্তেই চোখে পড়বে
মসজিদের নকশাবিদ মিমার সিনানের ভাস্কর্য। আপনি যদি লেবাননের বৈরুতে যান, লেবাননের বৈরুতে মোহাম্মদ আল আমিন মসজিদের সদর দরজার বাইরে মেট্রোস মনুমেন্ট রয়েছে, যা প্রথম বিশ্বযুদ্ধে নিহত আরব ও লেবানিজদের সম্মানে তৈরি করা হয়েছিল। আপনি পারস্যের বিখ্যাত কবি আফজাল উদ্দিন বাদিল, যিনি খাকানি নামে ব্যাপকভাবে পরিচিত ছিলেন, শ্বেত পাথরে তৈরি ওনার একটি ভাস্কর্য আছে ইরানের তাবারজ শহরের ব্লু মসজিদের সামনে। ইরানের ইয়াজদের আমির চাকমাক কমপ্লেক্সে মসজিদের বাইরে রয়েছে ঐতিহ্যবাহী তার্কিস গোসলের একটা ভাস্কর্য। তুরস্কের ঐতিহাসিক শহর আমরা এনাতালিয়ার আমরা জানি কেন্দ্রবিন্দুতে 1230 সালে, অনেকগুলি এরকম উদাহরণ আছে। এখন হ্যাঁ, কথা হলো যে তারা ধর্মীয় অনুভূতির আপনার অনেক আলোকে তারা যে তৈরি করেছে ভাস্কর্য, কিনা সেটা দেখার বিষয়, কিন্তু আমাদের এখান থেকে দাবিগুলো করা হচ্ছে সেটা ইসলাম ধর্মের অনুভূতির আলোকে দাবিগুলো করা হচ্ছে, সেটা সপক্ষে বিপক্ষে আসলে ওরকম ভাবে প্রমাণাদি সহকারে এই মুহূর্তে আমার পক্ষ থেকে বা অন্য কেউ আপনাকে রেসপন্স করবে এরকম কেউ নয়। আমি আপনার কাছে আবারও আসছি জনাব কামরুজ্জামান। আমি সাকিব আনোয়ার আপনার কাছে যেতে যাচ্ছি। আপনার কিছুটা হলো আপনি ঠিক আছে। বর্তমান রাজনীতি। সাগর সাহেব, এখানে যেটা আছে সেটা হচ্ছে যে, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের মানে ইসলাম ধর্মের যেহেতু মসজিদের সামনে, কিন্তু মসজিদের আমি যে কটা এক্সাম্পল দিয়েছি সবগুলি হচ্ছে মসজিদের গেটে এই ভাস্কর্যগুলি স্থাপন করা হয়েছে মসজিদের গেটে। সো এটা মানে যদি আমার ইসলাম ধর্ম এটা যদি উদাহরণ হিসেবে আপনি এটাকে না করে, তাহলে জি আপনার কাছে ইসলাম আবারও ধর্ম আসছি যদি আমি। এটাকে অনুমোদন, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। সাকিব আনোয়ার জনাব সাহেবকে আমরা আপনার প্রতিক্রিয়া জানাতে চাচ্ছি, আমরা এরপরে অন্য আলোচনায় যাব। জি সাকিব আনোয়ার। জি, ধন্যবাদ সাইফুর সাগর ভাই। এখানে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা, মানে শুরুতে যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে ভাস্কর্য এবং ইসলামের আলোকে ভাস্কর্য আসলে অনুমোদিত হবে কিনা এই ব্যাপার। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আসলে এই ব্যাপার নিয়ে ডিবেট করার মতো যে জ্ঞান বা কোরআন হাদিসের আলোকে, সেটা আসলে আমরা এখানে যারা আছি হয়তো, আহ, আমার আগে দুজন বক্তা ছিলেন তারা কোরআনের আয়াত দিয়ে আলোচনা করেছেন। আসলে সেই জায়গায় কথা বলার মতো সেরকম কোনো কিছু আসলে আমার সেভাবে জানা নেই। এখানে আমার আহ, আমি ব্যারিস্টার তুরিন আফরোজ, তিনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে জাতির পিতার ভাস্কর্য তৈরি হচ্ছে এবং জাতির পিতার ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামুনুল হক, যেটা আপনি আবার কারেকশন করলেন যে এটা আসলে শুধুমাত্র জাতির পিতার ক্ষেত্রে না, এটা আহ, যে কোনো ভাস্কর্যের ক্ষেত্রে বলেছেন তারা। বিষয়টা হচ্ছে কি যে এই যে বিতর্ক বা ভাস্কর্য তৈরির যে বিতর্কটা আসছে, তার মানে হচ্ছে যে ভাস্কর্য নির্মাণের একটা প্রক্রিয়া তো চলছে। সময়টা হচ্ছে আপনার আহ কি বলবো যে করোনার একটা বৈশ্বিক মহামারী চলছে এবং আমরা জানি যে আমাদের স্বাস্থ্য খাতের কি ধরনের একটা ভঙ্গুর অবস্থা, কি ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা জানি, এবং সেখানে আহ মানে কি বলবো আমাদের কিট শেষ হয়ে গেছে, এই জন্য বিভিন্ন জায়গায় টেস্ট বন্ধ হয়ে গেছে, এই ধরনের অনেক কিছু আমরা দেখি। এই পরিস্থিতির মধ্যে আসলে এই ভাস্কর্য নির্মাণ বা এই ধরনের কোনো কিছুর বিষয় আসলে এই মুহূর্তে তো আসারই কথা, তো তারপরেও এসেছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমার ঠিক আগে বক্তা যিনি ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে যিনি আছেন এখানে, তিনি বলেছিলেন যে জাতির পিতার সাফল্য, সেই সাফল্যকে ধরে রাখার জন্য একটা মনুমেন্ট আকারে বা সেই জন্য ভাস্কর্য নির্মাণ। আসলে ৭১-এর যে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আসলে আমাদের স্বাধীনতা এসেছে, এটা তো ছিল জনযুদ্ধ। এই জনযুদ্ধের মধ্য দিয়ে আসলে মানে সত্যিকার অর্থে তো বাংলাদেশের মানুষের সাধারণ মানুষ যুদ্ধ করেছে, কষ্ট করেছে, পালিয়ে থেকেছে, হ্যাঁ, ঘর বাড়ি হারিয়েছে, ৩০ লক্ষ লোক মারা গেছে, ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে। তো তাদের আত্মত্যাগ দিয়ে আসলে আমাদের স্বাধীনতা এসেছে। সুতরাং এখানে যে সাফল্যের কথা বলা হয়েছে না, জাতির পিতার সাফল্য, আসলে এভাবে বলাটা মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষকে সেই সময় যারা কষ্ট করেছে এবং তাদের কষ্টের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে তাদেরকে একটা ছোট করা। আর একটা বিষয় হচ্ছে যে এই সংগ্রামে আসলে আরো অনেকে যুক্ত ছিলেন, তাদেরকে ছোট করা এবং মহান স্বাধীনতা সংগ্রামকেই আসলে ছোট করে ফেলা হচ্ছে এই এতটুকু কথার মধ্য দিয়ে, যে আমাদের স্বাধীনতা সংগ্রাম আসলে আমাদের জাতির পিতার সাফল্য। এটা আসলে সামগ্রিকভাবে আমাদের
সবচেয়ে গৌরবের একটা সময়, সবচেয়ে গৌরবের ইতিহাস, এবং সেই গৌরবের ইতিহাস আসলে তৈরি করেছে বাংলাদেশের সাধারণ মানুষ, এবং জনযুদ্ধের মধ্য দিয়ে এই সংগ্রামে আসলে আমরা জয়ী হয়েছি এবং স্বাধীন একটি রাষ্ট্র আপনাকে হয়েছি। ধন্যবাদ। জি, জি, আপনাকে ধন্যবাদ। আমি ভাস্কর্যের পাশাপাশি এখন আজিজ ভাই আপনাকে ভাস্কর্য নিয়ে খুব ছোট্টভাবে মতামতের পাশাপাশি আমি আপনাকে গতকাল থেকে আজ পর্যন্ত যে পত্রিকাতে কিছু কিছু বিষয়ে খুব লক্ষ্য করার মতো, যেমন ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করা হচ্ছে। সেখানে প্রস্তাব করা হয়েছে শুধুমাত্র পরামর্শকেই খরচ যাবে 324 কোটি, প্রায় 325 কোটি টাকা। আপনি এটাকে কিভাবে দেখছেন? পাশাপাশি দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসে আমাদের দেশে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রতিদিন। এই সকল বিষয়ের মাঝামাঝি করোনা ভাইরাস নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না সেই ব্যাপারে, বা মানুষ কিন্তু মৃত্যুর হার অনেক অনেক অংশ বেড়ে যাচ্ছে, সে বিষয়ে আপনি বলবেন। পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে খুন রাহাজানির কথাও যদি বলি, সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার ছেলের হাতে বাবা খুন হয়েছেন, এমন একটা ঘটনা আমরা শুনেছি, এবং অনেকগুলি ঘটনাই উঠে আসছে ইন্টারেস্টিং। সময় আমরা খুবই সীমিত, তবু আপনি একটু একটু যদি ইয়ে করেন, আপনার উপর নির্ভর করতে। চীনের বিজ্ঞানীরা বলেছে বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে, এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য করেছেন মহাসচিব বিএনপি থেকে। এই সকল বিষয় নিয়ে আপনার কাছে আমি এই টার্নে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জনাব এম এ আজিজ। অনেক প্রশ্ন, অল্প কথায় বলা মুশকিল। তবে সোলাইমান ভাই এবং তুরিন আফরোজা যে কোরআনের উদাহরণ দিয়েছেন, আমার কোরআনের স্টক নাই, আমি উত্তর দিতে পারবো না। তবে সোলাইমান ভাই নিজেই কিন্তু বলছেন, সরি, হ্যাঁ, কামরুজ্জামান ভাই নিজেই বলেছেন জিনরা ওই কালচার আপনার ভাস্কর্য তৈরি করেছে ওই সময়। মানুষ এবং জিনের ভিতরে কিন্তু পার্থক্য আছে, তিনি কিন্তু জিনের কথা উল্লেখ করেছেন। সুতরাং আমি যেটা বলছি, আমি যতটুকু ঘেটে আমি পেয়েছি যে এটা কিন্তু আসলে ভাস্কর্যটা আমি এখনো আমার স্টকে নাই, এই জন্য আমি আর এর বেশি বলবো না যে এটা রেনেসাঁর যুগ থেকেই শুরু হয়েছে আমার কাছে মনে হয়। এবং ইসলাম ধর্মের এটাকে ভাস্কর্য এবং মূর্তিকে আলাদা করে দেখা হয় না। সুতরাং আমাদের দেশে এই যে ভাস্কর্য, যারা মূর্তি এবং ভাস্কর্য হিসাবে দেখে এবং সংগঠন করে আমাদের দেশের ইসলামপন্থীরা, তাদেরকে কিন্তু নানাভাবে রাজনৈতিক ভাবে তাদের পক্ষে রাখার জন্য নানাভাবে ব্যবহার করা হচ্ছে এবং নানান সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে, এবং এই করে করে এমন অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যে আমাদের সংবিধানে যে আপনার মূল নীতি যে সেকুলারিজম, সেখান থেকে কিন্তু দেশটাকে সরিয়ে ফেলা হচ্ছে। এখন আপনি দেখবেন এই সরকারের প্রতিপক্ষ আগামী কয়েক বছর পরে ইসলামপন্থীরাই হবে, অন্যরা হবে না। মুক্তিযুদ্ধের শুধু স্লোগান দিয়ে 50 বছর পরে আপনার শিক্ষা ব্যবস্থাকে ঠিক করবেন না, একরকম চিন্তার জাতি গঠন করবেন না, তারপরে বহু দলের গণতন্ত্র থাকবে, এক ব্যক্তির শাসন চলবে, সেখানে কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলকে মাঠে সক্রিয় থাকতে দেবেন না। অধিকার আছে কিনা বা নাই কিনা সংবিধান কি বলে আজিজ ভাই? না, সেটা তো আছেই। আপনার দেখেন, আপনার ডিজিটাল নিরাপত্তা আইন আছে। এই ডিজিটাল নিরাপত্তা আইনে আপনি কিন্তু এই টেলিভিশনে বলেন, অনলাইনে বলেন, কথা বলার সুযোগ কম। সেখানে আমি আগেও বলেছি যে এখানে 1923 সালে মানে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ব্রিটিশ আমলের, সেটা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দেশের লোকের যদি প্রকৃত অর্থে ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত যত কেস হয়েছে সব দেখবেন সরকার এবং সরকার সমর্থকরা। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে এই কথার পরে একটি সরকারি দলের একটি লোক কথা বলে নাই, শেষ পর্যন্ত দায় সারা করছে। শেষ পর্যন্ত দেখবেন অত্যন্ত মোলায়েম সুরে সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি এবং পরে অবশ্য তার আগে একজন প্রতিমন্ত্রী কথা বলে। একটা পলিটিক্স নাম আজিজ ভাই সরকারের পক্ষ থেকে সরকার বলতে কারণ চান, হ্যাঁ, এটা সরকার বলতে চান না, কারণ এটা হলো যে ভোট, এটা হলো ভোট স্ট্র্যাটেজি, তাদেরকে চটাইলে ভোট চলে যাবে। এই জন্য এই ভোট চটাতে এই করতে করতেই আসলে দেশটাকে সরকার পরোক্ষভাবে সাম্প্রদায়িকের দিকে ঠেলে দিচ্ছে। এবং আমি তো বললাম অপেক্ষা করেন, বেশি দিন সময় লাগবে না, আগামী 8 থেকে 10 বছরের ভিতরে প্রধান প্রতিপক্ষ হবে আজকে রাজনীতিবিদদের প্রধান, সেকুলার রাজনীতিতে যারা বিশ্বাস করে তাদের প্রধান প্রতিপক্ষ হবে ইসলামপন্থীরা।
এবং তাদেরকে ফুলে ফেপে নানাভাবে তাদেরকে কিন্তু আপনি দেখেন না যে হেফাজতরা আপনার আলাদা 5টা বোর্ড আছে, সরকার নিয়ন্ত্রিত না, তারা নিজেরা পড়াচ্ছে, নিজেরা সার্টিফিকেট দিচ্ছে, সবকিছু একটা দেশের ভিতরে একটা শিক্ষা আলাদাভাবে চালাচ্ছে। হ্যাঁ, এবং এটা অনুমোদন দেওয়া হয়েছে, এটা পারমিশন গভর্নমেন্ট দেওয়া হয়েছে এবং ক্যাবিনেটে ডিসিশন নেওয়া হয়েছে কোরআন সুন্নাহ এবং হাদিসের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না, কোনো কিছু করা যাবে না। তাহলে আগে এই ভাস্কর্য যখন করা হয়, তৈরি করা হয়, এটা তো ইসলামপন্থীরা বলছে যে মূর্তি এবং ভাস্কর্যের ভিতরে পার্থক্য নাই, তাহলে কেন করেন আপনি? এটা তো বলা হয়েছে ক্যাবিনেটের মিটিং এ, আপনার এটা পাস করা আছে ডিসিশন। সুতরাং এই জন্য বলছি এই বিতর্কটা থেকে যাবে, কারণ আমরা আসলে এখানে যদি ওই ভাস্কর্য এবং মূর্তির ভিতরে পার্থক্য কি কবে থেকে হয়েছে, এটা ইসলামী স্কলার যদি আসতো তারা হয়তো বলতো, আমি এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। এখন আসেন আপনি, তারপরে আসেন বিএনপি। আমি তো এক কথাই বলে দিলাম যে এখানে কোনো রাজনৈতিক দল সক্রিয় নাই, এমনকি আওয়ামী লীগও নাই। আওয়ামী লীগের দেখেন না সাধারণ সম্পাদক ঘরের ভিতর থেকে খালি উত্তর দিয়ে যাচ্ছে, রাজনীতি তো নাই। এখন রাজনীতি এক ব্যক্তি করছেন, আমি বলবো দেশ চালাচ্ছেন এক ব্যক্তি। এখন কোন সরকারি দল বিরোধী দল এখন কিচ্ছু নাই। এখন সরকারের প্রধানমন্ত্রীর হাতে আমলা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, যতটা পারে তাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে এবং তারাই দাবি করে তারাই ক্ষমতায় এনেছে সরকারকে। পরিস্থিতি যখন এমন, তখন তো আপনার বিএনপি কেন, কোন বিরোধী দলই তো সক্রিয় না। আরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করলেও ধরে ধরে পিটায়, ঘরের ভিতর থেকে। আপনি দেখেন নাই এর আগে মহাসচিব, বিএনপির মহাসচিব কোলের ভিতর থেকে কর্মী ধরে নিয়ে গেছে না, প্রেস ক্লাবের ভিতরে রিভলভার নিয়ে সিভিল ড্রেসে ঘুরে ঘুরে আপনার বিএনপির লোক ধরে নিছে না। সুতরাং নিরাপত্তা কোথাও নাই। আগে তো প্রেস ক্লাবটা ছিল রাজনীতিবিদদের সবচাইতে নিরাপদ জায়গা, কোন জায়গায় বিপদ দেখলে প্রেস ক্লাবে আসতো, এই জায়গাও নাই এখন। প্রেস ক্লাব থেকে বিএনপির মহাসচিব কথা বলতে পারছেন, এই যে বলতে পারছেন না, এটা ঘরোয়া রাজনীতি, মাইন্ডেড ঘরোয়া রাজনীতি, এটা কথা বলতে পারছি। এতটুকু অ্যালাউ না করলে তো বহু দলের গণতন্ত্র ওই কথাটা বলা যাবে না, এটাও যদি বন্ধ হয়ে যায়। এই কথাটাও তো বলার কথা না। সাহস নিয়ে রিস্ক নিয়ে বলছি, কারণ আমার 2 কান কাটা, আমার কিচ্ছু নাই, আমাকে জেলে নিলে আমি মাংনা খাবো, আমার সুবিধা। সুতরাং আমি এইসব পরোয়া করি না। কিন্তু আইন যেটা ডিজিটাল নিরাপত্তা আইন, এখানে ব্যারিস্টার তুরিনা প্রতাপ আছেন, ওনাকেই আমি বলতে পারি এই ধরনের জঘন্য আইন কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল করতে পারে না। এর চাইতে জঘন্য আইন, অর্থাৎ আপনি অপমান হয়েছেন, আমি যদি মনে করি আমি কেস করতে পারবো। এবং 1000 উনি জানেন যে একটি ট্রাইব্যুনাল আছে ঢাকা শহরে, সেখানে প্রায় 1000-এর কাছাকাছি কেস এই ডিজিটাল নিরাপত্তা আইনের কেস, তার 1/4 হলো সাংবাদিক এবং এই ট্রায়ালে আছে। এবং এর কেস আপনার এর ভিতরে 4টে ধারা বাদে সবগুলো 30-32টা সবগুলো জামিন অযোগ্য। এবং এখনো তো ডিজিটাল নিরাপত্তা আইনটাই এক্সিকিউট করা হচ্ছে, কিন্তু ওর ভিতরে যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ঢোকা আছে ওটা কিন্তু অ্যাপ্লাই করা হয় নাই। ওইটা যখন অ্যাপ্লাই করা হবে এদেশের রাজনীতিবিদদের বুকও বন্ধ হয়ে যাবে, হবে তো সময় মতো হবে তো। সুতরাং রাজনীতি আমি বলবো যে এখন কোন দেশে, কোন বিশ্বের অনেক জরিপে বলছে, বাংলা বিবিসি বলছে, আমি এগুলো বলার সময় নাই, সময় থাকলে বলবো, জরিপ করে বলছে আমাদের দেশে, সবাই বলছে কোনো ডেমোক্রেসি নাই। আমাদের দেশের টিআইবি, এই টিআইবিও তো বলছে যে এই দেশের নিরপেক্ষ নির্বাচন, যে গণতন্ত্রের 1 নম্বর শর্ত নিরপেক্ষ নির্বাচন, এই দেশে হওয়া সম্ভব না, এই পরিস্থিতিই নাই। তা আসেন করোনা দেখেন, এখন কি বলবো যে করোনায় আপনার আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আমাদের অবস্থান এখন কিন্তু 5মে, 36টা দেশের মধ্যে। আমরা বলি করোনায় আমাদের সবচাইতে মৃত্যুর সংখ্যা কম, হ্যাঁ গড়ে মৃত্যুর সংখ্যা কম, 1.45 ক্রস করে নাই। কিন্তু আপনি লক্ষ্য করেন, আপনার এখানে বলেছে কিনা আমি বলি যে কোনো প্রমাণ দেখাইতে পারবেন না 60 বছর ঊর্ধ্ব বয়সের আপনার 65 থেকে একদিন তো 99.33% মানুষ মারা গেছে করোনায়। অর্থাৎ আমাদের দেশে, ইউরোপে যে মারা যাচ্ছে তারপরে 4%-এর উপরে কোন দেশে কিন্তু করোনায় মারা যাচ্ছে না। কিন্তু তাদের আমাদের হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি 68%, আমরা কর্মক্ষম, অর্থাৎ আমাদের ইমিউন পাওয়ার বেশি, এই জন্য আমরা হয়তো ইয়াংরা মৃত্যুবরণ করছে না, কিন্তু আমাদের তো সিনিয়র সিটিজেন তো শেষ হয়ে যাচ্ছে। ইউরোপে সিনিয়র সিটিজেনকে তাদেরকে তো বাঁচাইতে পারছে অনেক,
মারা যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু তাদের গড়ে হলো 4%, তারা তো সিনিয়র সিটিজেন তো গড়ে সহ। তো আমাদের দেশে তো করোনা এটা পারছে না। এছাড়া ধরেন এই যে মেডিসিন, আমরা দেখেন এ পর্যন্ত করোনায় এগ্রিমেন্ট হয়েছে অক্সফোর্ডের সাথে আমাদের দেশের বেক্সিমকো, এর কারণে চীনের ভ্যাকসিন ট্রায়ালে আসলো না। আমরা ওখান থেকে আপনার মাত্র 1 কোটি ডোজ 1 কোটি ডোজ পাবো, এবং এক একজনের লাগবে 2 ডোজ, 50 লাখ লোককে পারবো। এবং পরে আবার আর একটা ইয়ে করলো, আপনার এগ্রিমেন্ট করছে সেখানে 3 কোটি ডোজ, এবং বলা হয়েছে আবার বাংলাদেশে 20 ডিগ্রির নিচে, -20 ডিগ্রির নিচে কোনো আপনার মেডিসিন আপনার ব্যবস্থাই নাই রক্ষা করার। সুতরাং আমরা তো এখন আবার 145 পাশাপাশি দৌড়াচ্ছে দুর্নীতি, সে ব্যাপারে একটু যদি 5 সেকেন্ড বলেন। দুর্নীতি বাংলাদেশে নাই, কারণ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতি ছিল, মানুষ খামাখা আলোচনা করেছে, কারণ ওখানে তো হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই যে মিঠু, তমা, আফজাল, এরা এগুলো আলোচনায় নাই। খালি ইয়ার আপনার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, তিনি সরায়া দুদিকে কয়েকদিন ডেকে নিয়ে বললো যে না, ওনার কোনো দোষ নাই, কিন্তু এগ্রিমেন্ট সাইনের সময় মন্ত্রী ছিল, সেক্রেটারি ছিল, তারাও দোষী না। এখন শুধু কি আপনার একজন ড্রাইভার এবং একজন প্রেসের দায়িত্বে ছিল, তারা এবং এম এ আজিজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ সময় আমরা শেষ টার্নে ছিল ব্যারিস্টার তুরিন আফরোজ। আজিজ ভাই অনেক কথাই বলেছে, মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা জি মোটেও অল্প সময়ের মধ্যে না, আজিজ ভাই প্রতিজ্ঞা করলেও অল্প বলবেন, অল্প সময়, কিন্তু অনেক লম্বা লম্বা কথা বলে দিয়েছেন। এখন আমাকে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট টাচ করতে হচ্ছে। প্রথমে আমি একটু কথা বলতে চাই যে বিষয়, সেটি হচ্ছে আমার এখানটাতে সাকিব আনোয়ার ভাই, আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান সেই অর্থে এমন কিছু নয়, বা থাকলেও কিছুটা থাকতে পারে। আসলে গণযুদ্ধ হয়েছে, মানুষ এটার ভেতর থেকেছে, ভাস্কর্য করার দরকারটা কি? এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে, তাহলে আমি আপনাকে একটুখানি পড়ালেখা করতে বলবো। কারণ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বুকে প্রথম রাষ্ট্র যারা নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সফলভাবে প্রয়োগ করে তারা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে। বাংলাদেশের পূর্বে শুধুমাত্র 2টো রাষ্ট্রে পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটেছিল, একটি হচ্ছে কঙ্গোর কাঙ্গাত এবং আরেকটি হচ্ছে নাইজেরিয়ার বায়োফ্রাতে। কিন্তু কোনোখানেই কিন্তু স্বাধীনতাটা যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি টিকে থাকেনি, কিন্তু বাংলাদেশই একমাত্র সফলভাবে প্রথম রাষ্ট্র বিশ্বের বুকে যা নাকি এই অর্জনটুকু করতে পেরেছিল। এবং এই যে মুক্তিযুদ্ধের কথা বললেন, এই যে গণজোয়ার, এই যে মহাযুদ্ধ, এই যে জনগণের যুদ্ধ যেটি বলছেন, সেটি কি সম্ভব হতো? সেটি কি নতুন রাষ্ট্রের সৃষ্টি হতো? সম্ভব হতো যদি না স্বাধীনতার ঘোষণাটা সেদিন আসতো। এই স্বাধীনতার ঘোষণা কিন্তু একটা লিগাল রিকোয়ারমেন্ট, এবং আপনি যদি না জেনে থাকেন, আপনার রেফারেন্সের জন্য বলছি আর্টিকেল 2(1) অফ দ্য ইউএন চার্টার। সেখানটাতে এটা সুস্পষ্টভাবে বলা আছে, আপনাকে একটা অবিসংবাদিত একজন নেতা দরকার এই ঘোষণা দেবার জন্য, এবং সেই নেতার শুধু ঘোষণা নয়, সেখানে একটা রেসিস্ট রেজিমও প্রতিষ্ঠিত করতে হবে। রেসিস্ট রেজিম ছিল, তার জন্য যদি শুধু জনযুদ্ধ হতো, তাহলে কিন্তু লিবারেশন ওয়ার বলে সেটিকে আপনি আখ্যায়িত করতে পারতেন না, এবং আমরা একটি বাংলাদেশ রাষ্ট্র পেতাম না, এবং স্বীকৃতিও কিন্তু ইউনাইটেড নেশনস এর ভিতরে আমরা সেটা পেতাম না। এই যে একটা লিগাল জায়গায় ভ্যাকুয়াম রয়েছে, এই ভ্যাকুয়ামটা শুধুমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুর জন্যই। এবং বঙ্গবন্ধু সেদিন যদি সেই রোলটি প্লে করতেন না করতেন, তাহলে কিন্তু আজকেও আমরা একটা বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পাকিস্তান ভাগ করা ষড়যন্ত্রে লিপ্তকারী দল হিসেবে চিহ্নিত হতাম, এবং ইতিহাস আমাদেরকে আস্থা করে ফেলে দিত। দ্বিতীয় একটি কথা হচ্ছে যে আপনি তুলেছেন সাকিব ভাই, যে আপনি বলেছেন যে এটা তো এখন তো ভাস্কর্য করার সঠিক সময় না। আসলে এখন তো করোনা নিয়ে সমস্যা হচ্ছে, অনেক কিছু নিয়ে সমস্যা হচ্ছে। এই সমস্যা আমি অস্বীকার করছি না, করোনা একটা বাস্তবতা, এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। এবং এই ভাস্কর্য এখনই বানাতে যাচ্ছে তাও কিন্তু না, এটা কিন্তু হচ্ছে মুজিব শতবার্ষিকী, জন্মশতবার্ষিকী উপলক্ষে এটার কিন্তু প্ল্যানিং এর ভিতরে রয়েছে। এখন আপনি যে যুক্তিটা দিয়েছেন, ইসেনশিয়ালি একদম এক্স্যাক্টলি এই যুক্তিটি দিয়েছেন মুহাদ্দিস মুফতি মনির হোসেন কাশেমি, এই মাত্র কিছুদিন আগে হেফাজতের তিনি হচ্ছে অর্থ সম্পাদক, তিনি আপনার এই যুক্তিটি কিন্তু দিয়েছেন। কিন্তু আমার কথা হলো, করোনা দেখে কি আমরা মসজিদ মন্দির যে কোনোখান থেকে এসি গুলো খুলে ফেলছি? আমরা কি কার্পেট সরিয়ে ফেলছি? কারণ আমরা তো একটা করোনার মধ্যে দিয়ে যাচ্ছি। কি কোন জায়গাটা বন্ধ হয়ে আছে? আমরা কোন জায়গাটা বন্ধ করতে পারছি? কোনোটাই পাচ্ছি না। কিন্তু যুক্তির খাতিরে আমি শুধু এটা যুক্তি দিলাম, এটা একটা
খুব ভালো যুক্তি আমি বলছি না যে করোনার প্রায়োরিটি সবার আগে, কিন্তু এটা কোনোভাবে বলা যায় না যে না করোনা হচ্ছে দেখে এই জিনিসটা বন্ধ করতে হবে, এছাড়া আমরা মানবো না। সুতরাং এটাকে পোস্টপোন করা যায়, এটা ভাস্কর্য না করার কোনো কারণ হতে পারে না, সময়টাকে পোস্টপোন করার জায়গা হতে পারে। আর আমি এরপরে আসছি আজিজ ভাইয়ের কথা। আজিজ ভাই যে কথাটি আপনি বলেছেন, দুটো বিষয়ের কথা আমি শুধু আপনাকে এই পর্যায়ে বলতে চাই। একটি জায়গা হচ্ছে যে আপনি বলছেন যে অবয়বের কথা, যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে আসলে পার্থক্য নেই, এবং আপনি পবিত্র কোরআন শরীফের থেকে বলছেন যে আমার কাছে স্টক নেই, আছে যেটাই হোক। আপনার আর্গুমেন্ট যতটুকু আমি বুঝতে পেরেছি বা যতটুকু আপনার বক্তব্য বুঝতে পেরেছি সেটি হচ্ছে আপনি বলবার চেষ্টা করছেন যে আসলে ভাস্কর্য যা তাই মূর্তি, যা মূর্তি তাই ভাস্কর্য। তার মানে হচ্ছে আমরা যা কিছু দেখে পুজো করছি সেটার কোনো কিছু বানানো যাবে না। যদি তাই হয়ে থাকে তাহলে আমার কতগুলো ছোট ছোট প্রশ্ন আছে। যেমন হচ্ছে সূর্যের পূজা করা হয়, তাই না? সূর্য দেবতার পূজা যদি করা হয়ে থাকে তাহলে দিনের বেলা বাইরে বের হনো, সূর্যের দিকে তাকানো, এটা তো একটা শিরক করার মতো, এটাও তো করা যাবে না। সূর্য আলোতে বের হওয়া যাবে না। চাঁদের চন্দ্র দেবতার পূজা করা হয়, যদি তাই হয়ে থাকে তাহলে চাঁদের দিকে তাকানো তো একটা শিরক করার মতো, যেহেতু সেটা তার প্রতিমা হচ্ছে, সেটার অবয়ব আমরা তৈরি করে দেখছি বা রাখছি। এবং একই সাথে হচ্ছে চাঁদ দেখে রমজানের রোজা রাখা, সেটাও কিন্তু শিরক করার একটা যুক্তি হয়ে দাঁড়াবে। গাছের পূজা করা হয়, তাই বলে কি আমরা গাছ লাগানো এবং গাছ দেখা বন্ধ করে দিব? অগ্নি পূজা করা হয়, আমরা কি রান্না বান্না চুলা টুলা বন্ধ করে দিব সবকিছু? নাকি আমাদের যেমন গরুর পূজা করা হচ্ছে দেখি কি আমরা গরুর মাংস খাওয়া রান্না সব বন্ধ করে দিব? সুতরাং এখানটাতে যে হোল কনসেপ্ট ইসলামিক যে গরু তো স্পিরিট, খায় না, গরু পূজা করা হলো গরু খায়, এখানে কিন্তু খায় না। জি, ইসলামিক যে স্পিরিট, সেই স্পিরিটের জায়গাটি হচ্ছে যে আমরা কোনোটাকে মূর্তি হিসাবে আমরা কখনোই সেটাকে ইবাদত করব না। আমরা যখনই সেটাকে ইবাদত করছি আমরা কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক করছি। কিন্তু শিরক যদি না করে থাকি তাহলে তো সেটার মধ্যে কোনো অসুবিধা আমরা দেখছি না। এবং আপনি যে কথাটা বলছেন যে জিনের সময় এই ভাস্কর্য জিন তৈরি করেছে, মানে আপনি কিন্তু ইসলামকে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন মাসালা রয়েছে, পবিত্র কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ব্যাখ্যাগুলো আছে। আপনি এই সূরা সাবাটা যদি পড়েন, সেই ব্যাখ্যা থেকে কিন্তু অনেকগুলো ব্যাখ্যা যেগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন তাফসীরে কিন্তু সেগুলো উল্লেখ করা রয়েছে, আমি সেটা ডিটেলসে যাচ্ছি না। আরেকটি কথা হচ্ছে যে আজকে যারা এই প্রশ্নটি তুলছেন ভাস্কর্য নিয়ে, যে এটি তো হচ্ছে একটা প্রাণীর অবয়ব সৃষ্টি করা যাবে না, যেটি এগেইন আমি বলছি হেফাজতের আর্গুমেন্ট, প্রাণীর অবয়ব সৃষ্টি করা যাবে না। তাহলে প্রাণীর অবয়ব যদি সৃষ্টি করা না হয় ভাস্কর্যের মধ্যে দিয়ে, ভাস্কর্য 3 ডাইমেনশনাল একটা ব্যাপার, তাহলে যদি আমরা একটা ফটোগ্রাফের দিকে তাকাই সেটাও তো আহ একটা একটা অবয়ব। তাহলে আমরা এনআইডি তে কি করে সেই ছবিটা আমরা দেখছি যে আমাদের তাহলে মুসলমানদের জন্য এনআইডি তো থাকাই উচিত না, পাসপোর্ট থাকা উচিত না? আমরা দেখেছি অনেক হেফাজতের অনেক নাম করা মুহাদ্দিস বা আপনার করা মুফতি রয়েছেন, তারা সবাই ফেসবুক চালাচ্ছেন এবং তাদের ভিডিও ওয়াচ কিন্তু চলছে ইউটিউবে। তাহলে আর এগুলো তো একটা সব জিনিস বন্ধ আমরা করে ভুলে দেওয়া গেলে চলবে না, তারা কিন্তু আসলে কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কথাগুলি বলছে। এটা হেফাজতের যে কোনো ধরনের ব্যক্তিগত আদর্শ থেকে বলা তা নয়। আমাদের কোরআন শরীফে সরি আমি ধরতে পারিনি। সাগর একটু আরেকবার মানে বলবেন? ভাস্কর্যের বিরুদ্ধে তাদের যে অবস্থানটা, এটা কিন্তু সরাসরি তারা কোরআনের উদ্ধৃতি দিয়ে, কোরআন থেকে নিষিদ্ধ হওয়ার কারণেই কিন্তু তারা কোরআনের পক্ষে। এটা কিন্তু হেফাজতের ব্যক্তিগত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল বা হেফাজতের আদর্শগত অবস্থান নয়। এটা কিন্তু তারা বারবার বলে আসছে। তো সুতরাং আমরা তারা বলে যেটা বোঝাচ্ছি শুধুমাত্র হেফাজতকে বোঝাচ্ছি নাকি এখানে এখানে আপনাদের বক্তব্য যেটা জানতে চাচ্ছি, বা বিশেষ করে ব্যারিস্টার তুহিন আফরোজ যে কোরআনের আলোকে ভাস্কর্যের ব্যাপারটাতে যেটা বলা হয়েছে সেই আলোকে আমরা যারা বাংলাদেশি মুসলমান তাদের অবস্থানটা একটু যদি পরিষ্কার করতো। না, আমি কেন বারবার রেফারেন্সটা দিচ্ছি যে এই ইস্যুতে যারা নাকি ভোকাল রয়েছে, ইসলামকে যারা ব্যাখ্যা দিচ্ছে এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি যেটা ঘটছে, আমরা অনেকে বুঝে না বুঝে, সবাই হয়তো এভাবে পড়ালেখা করছে না, সবাই ভাবে জানছে না, এইভাবে তারা এটাকে আহ মানে সার্কুলেট করছে বা মানুষের ভিতরে এটা ছড়াচ্ছে। সেক্ষেত্রে আমরা কেন নিজেরা সেটাকে বুঝবার চেষ্টা করবো না, পড়বার চেষ্টা করবো না? কারণ ইসলামটাকে আমরা যদি মনে করি কুক্ষিগত ভাবে কোনো একটি দল, কোনো একটি
গ্রুপের কাছে আছে তা কিন্তু না। কারণ পবিত্র কোরআন শরীফের প্রথম যে জায়গাটি, প্রথম যে মানে ইনফরমেশন নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। তার মানে পড়ো, পড়ো, তোমার 3 বার বলা হয় পড়ো পড়ো পড়ো। তার মানে হচ্ছে আমরা আমাদের মুসলমানদের জন্য আমাদেরকে পড়তে হবে পবিত্র কোরআন শরীফ, আমাদের নিজেদেরকে পড়তে হবে হাদিস, আমাদের নিজেদেরকে জানতে হবে। অবশ্যই আমরা সেখানটাতে আলোচনা করব, সেটা নিয়ে জ্ঞান আহরণ করব এবং শুদ্ধটাকে আমরা গ্রহণ করব। কিন্তু অপব্যাখ্যা দিয়ে শুধুমাত্র এটাকে একটা জায়গায় কেউ যদি বলে এটা আমার পেটেন্ট, যে এই ধর্মটা আমি শুধু বলবো আর ধর্ম নিয়ে আর কেউ আলোচনা করতে গেলে হচ্ছে উনি কে, হাস্যকর একটি ব্যাপার, তা কিন্তু না। কারণ ধর্মটা আমাদের সকলের ব্যক্তিগত একটি বিষয়, সকলে আমরা সেটি পড়বার অধিকার রাখি। এই পর্যায়ে এতটুকু। শেষ পর্যায়ে ছিল, আমরা হ্যাঁ। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তেই, মানে শেষ টার্ন। আমি আমি সংক্ষেপে আমি আমি কি তুরিন আফরোজের বক্তব্য পরে আপনি আমি একটু বলবেন, কামরুজ্জামান ভাই আপনি বলবেন, আজিজ ভাই একটু কিছু একটা পয়েন্ট বলতে আজিজ ভাই অনেক প্রথমত বলে ফেলছেন যে আর কি। ব্যারিস্টার তুরিন আফরোজ যেসব উদাহরণগুলো দিয়েছে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ওনার নাই। যেমন সূর্য তাকালে শিরিক হইতে পারে, সূর্যের তো পূজা করে, সূর্যের পূজা করে, হিন্দু ধর্মে পূজা করে। কিন্তু আমার কথা হলো ভাস্কর্যের একটা আকার থাকে, আগুন। বলছেন কোথা থেকে, আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা কোথা থেকে আনছেন বলেন তো? আমি বলছি যে আমি তো বলছি আমার স্টক কম, আপনার স্টক আছে, আমি বুঝলাম। কিন্তু আপনি এই যে যেসব উদাহরণগুলি দিলেন, হ্যাঁ, এইসব উদাহরণগুলি যুক্তিসঙ্গত হচ্ছে না। কারণ সূর্যের দিকে তাকালে শিরিক হয়, সূর্যের পূজা হচ্ছে। আর আমি কিন্তু বলি নাই, শোনেন, আমি কিন্তু আমার বই পড়ে আমাদের দেখেন, কথাটা একটু শুনে নেন। আমি কিন্তু প্রথমে ব্যাখ্যা দিছি, শোনেন, আজিজ ভাই, আমি আমরা কিন্তু প্রথমে বলি নাই যে ভাস্কর্য এবং মূর্তি এক। আমি বলছি ইসলাম আদর্শে যারা বিশ্বাসী তারা মনে করে। তবে আধুনিক যুগে ভাস্কর্য, এবং এটা তো আমি আগেই বলেছি যে এটা সেই ইয়ার আমল থেকে আসছে, এবং এটা এখন আপনি এখানে রেনেসা আমল থেকে আসছে। আপনি কোরআন শরীফের উদাহরণ দিচ্ছেন, আমি সেখানে বলছি প্রোগ্রামের শেষ পর্যায়ে একটু কথা বলতে দিতে হবে মনে হয়। বলেন। ইয়ে থেকে যাবে আসলে। জি বলবেন, কামরুজ্জামান ভাই বলবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে কথাটা বারবার বলা হচ্ছে, আমাদের ব্যারিস্টার তুরিন আফরোজও বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে আপনিও বলেছেন যে ওনারা যারা কথা বলছে তারা ধর্মের রেফারেন্সে কথা বলছে। আসলে এই পর্যন্ত কেউ কোরআনের আয়াত উল্লেখ করে বা হাদিস উল্লেখ করে কেউ ভাস্কর্য এবং মূর্তির মধ্যে যে একটা পার্থক্য আছে, অর্থাৎ ভাস্কর্য একটা শিল্পকর্ম, এটাকেই সবাইকে এস্টাবলিশ করতে হবে। কেউ বলতে পারবে না যে ভাস্কর্য এবং মূর্তি এক জিনিস। এখানে আমি আজিজ ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি, মূর্তি হচ্ছে সেই জিনিস যেটাকে উপাসনা করা হয়, যেখান থেকে আমি কিছু প্রত্যাশা করি, আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা হচ্ছে যে আমি এখানে পূজা অর্চনার মাধ্যমে, আমি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমার যে প্রত্যাশা, আমার যে আকাঙ্ক্ষা, আমার যে বিশ্বাস, আমার যে সেটা আমি প্রাপ্ত হব। ভাস্কর্য কিন্তু সেই বিষয় না। ভাস্কর্য হচ্ছে একটা শিল্পকর্ম, যার মাধ্যমে একটা জাতি, রাষ্ট্র বলেন, একটা ধর্ম বলেন, ধর্ম গোত্র নির্বিশেষে একটা সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই সাংস্কৃতিক পরিমণ্ডলকে এখানে উপস্থাপন করা হয় ভাস্কর্যের মাধ্যমে। এবং সেই ভাস্কর্যকে কিন্তু আমি কিন্তু কোরআন শরীফে সূরা সাবার রেফারেন্স দিয়ে আমি আপনাকে বলেছি, এবং আমি এটা চ্যালেঞ্জ করছি, এই যে 13 নম্বর আয়াতে এইভাবে করা আছে। সুতরাং ভাস্কর্য এবং মূর্তির মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে। ভাস্কর্য কখনো ইসলাম বিরোধী নয়। এটা আমি একটু আজিজ ভাই যে কথাটা বলেছেন যে বৈজ্ঞানিক, আসলে আমাদের যারা তথাকথিত ধর্ম, মানে ইসলাম ধর্ম নিয়ে যারা কথা বলেন, ওনারা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওনাদের কাছে সায়েন্টিফিক আর্গুমেন্ট বলতে কোনো কিছু থাকে না। ওনারা শুধুমাত্র নিজেদের কথাগুলিকে, অন্ধবিশ্বাসকে ওনারা জনগণের মাঝে ছড়িয়ে দেন, শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে। ওনাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। মানে সঠিক ন্যায় নীতি, ন্যায় নিষ্ঠার যে উদ্দেশ্য, একটা জাতি রাষ্ট্রকে মানে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার যে একটা তাড়না, যে বিবেক, সেটা ওনাদের মধ্যে অনুপস্থিত থাকে। এবং যার ফলে আপনি দেখবেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যখন আমরা ধর্ম নিরপেক্ষতার নীতিতে আমরা যখন মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম,
তখন আমাদের এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী সেই সময়কার জামাতে ইসলাম কিন্তু মহান মুক্তিযুদ্ধকেও ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। তারা বলেছিলেন এটা একটা ধর্মযুদ্ধ। সুতরাং এই যে বিভিন্ন সময় আমাদের যে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করেছেন, ধর্মকে অপব্যাখ্যা করেছেন, তারা কিন্তু সবসময় এই জিনিসটা করার চেষ্টা করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। তারা কখনো নিজেদেরকে উজ্জীবিত করতে পারেন নাই, যেটা পেরেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আবারও আমাদের মানে যে কথাটা এসেছে, আমি বলেছি জাতির পিতার সাফল্য। এই জাতির পিতার সাফল্যটাই হচ্ছে আপনার 6 দফা। 6 দফা অর্থাৎ প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু দেখেন একটা রাষ্ট্র কিন্তু আমাদের ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশ যেটা একজন অবিসংবাদিত নেতার নেতৃত্বে 6 দফা থেকে শুরু করে, মানে আমার 6 দফায় কিন্তু আপনি জানেন যে ইয়ে ছাড়া কি বলে প্রতিরক্ষা এবং শুধুমাত্র ফরেন অ্যাফেয়ার্স ছাড়া আর বাকি সবই হচ্ছে কেন্দ্রীয় মানে স্টেট তদানীন্তন পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকার কথা বলেছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফার মাধ্যমে কিন্তু আমাদের সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের বাঙালির মুক্তির সনদ, আমাদের স্বাধীনতার সনদ। সেই যে 6 দফা থেকে শুরু হয়ে 7ই মার্চের ভাষণ শুরু করে আমাদের মানে 69-এর গণ আন্দোলন, 7ই মার্চের 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, এবং এই যে একটা মানে একজন একক নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হতে পারে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে, আজকে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশকে আমরা বাংলাদেশী হিসেবে, আমরা বাঙালি হিসেবে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। এটার যে সাফল্য, সেই সাফল্য এসেছে জাতির পিতার হাত ধরেই। এটাকে অবমান মানে এটাকে ছোট করে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। এখানে আমাদের আরো কিছু কথা এসেছে যেগুলি আসলে আমাদের বলতে হবে। যেমন আমাদের এক ব্যক্তি শাসনের কথা বলা হয়েছে। বাংলাদেশ হচ্ছে বর্তমানে গণতান্ত্রিক যে সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক চর্চার একটা উত্তম উদাহরণ হিসাবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে বহুদলীয় গণতন্ত্র, যেখানে একটা নির্বাচনে 100-রও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করে, প্রত্যেকের কথা বলার অধিকার আছে। আজকে আমরা যেটা কথা বলছি, আমাদের যেটা বলেছেন আজিজ ভাই, যে ঘরোয়া রাজনীতি কিন্তু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ঘরের কথা বাইরে যেতে পারে না। আজকে আমরা যে কথাগুলি বলছি সারা বিশ্বের মানুষ আমাদের কথা শুনছে, সুতরাং এটা ঘরোয়া রাজনীতির মধ্যে পড়ে না, এটা মুক্ত রাজনীতি, এটা আমাদের মুক্ত বুদ্ধি চর্চা, মুক্ত মনের একটা। এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে কওমি জননী হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইসলাম প্রসারে বিশ্বাসী। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আমাদের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, সকল ধর্মের সমান অধিকার। ঠিক সেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইসলাম ধর্মকে যেমন উনি পৃষ্ঠপোষকতা করছেন, উনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা ধর্মকেই উনি আমরা এখন ভাস্কর্য নিয়ে কথা ধর্মে বলতে উনি যাচ্ছেন। যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়গুলো একদম হারিয়ে গেছে, আজকে আর এসব বিষয়ে কথা বলা হবে না। একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থা কিন্তু অলরেডি আমাদের প্রচলিত হচ্ছে, এটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে একমুখী শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের জন্য খুবই আরেকটা যেটা সেটা হচ্ছে যে করোনার সময় যে কথাটা বলা হচ্ছে, আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এটা মার্কিন কালজন ভাই, আমরা আপনার সময় একদম শেষ, আপনি যদি একটু দয়া করে উন্নতিকরণের ক্ষেত্রে শুধুমাত্র এই পরামর্শক নিয়োগেই 324 কোটি টাকা পরামর্শক নিয়োগে, এটা অনেকটা আমি 1 মিনিট বলি, এটা কেন হচ্ছে একটু বলি। যুক্তরাজ্যে 22% লোক মারা গেছে, শতকরা যে আক্রান্তের শতকরা 22% লোক যুক্তরাজ্যে মারা গেছে। আজিজ ভাইয়ের কাছে এই তথ্য আছে কিনা? আমাদের দেশে মারা গেছে মাত্র 1.45%। আরেকটা যেটা বলেছেন 67 লোকের যেটা মৃত্যু, সেই 67 লোকের মৃত্যু আমাদের দেশে কিন্তু মৃত্যু কি এই করোনাতেই হচ্ছে? মৃত্যু কি করোনা ছাড়া হয় নাই? আমাদের বিভিন্ন আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ আছে, হার্ট ডিজিজ, ডায়াবেটিক ডিজিজ সহ বিভিন্ন রোগে কিন্তু প্রতি বছরই বহু লোক মারা যাচ্ছে, এবং 67 লোক যারা সাধারণত প্রত্যেকটা মৃত্যুতে কিন্তু কনজেশন, এটা একটা স্বাভাবিক বিষয়। এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে কি উদাহরণ দিয়ে জাস্টিফাই করছি? আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে আমাদের মানে সরকারের যে সরকারি যে ব্যবস্থায়, সেই সরকারি ব্যবস্থায় যথেষ্ট সফলতার সঙ্গে করোনাকে মোকাবেলা করা হচ্ছে। 1.45 হচ্ছে মৃত্যুর হার, যেটা খুবই নগণ্য, এবং আক্রান্তের হারও পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় খুবই কম। আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে মাথাপিছু
মানে যে চিকিৎসা ব্যয়, সে মাথা পিছু চিকিৎসা ব্যয় হচ্ছে $4,000 থেকে $4,000 উপরে। সেখানে আমাদের দেশে কিন্তু আমাদের যেহেতু আমরা উন্নয়ন দেশ, আমাদের হচ্ছে $88 হচ্ছে মাথা পিছু। সুতরাং এই যে সীমিত সম্পদের মাধ্যমে যে মানে দক্ষ ব্যবস্থাপনা দিয়ে যে করোনাকে যে মোকাবেলা করা হচ্ছে, আমি আপনাকে শেষ করতে হচ্ছে এখানে শেষ বাংলাদেশ করতে হচ্ছে। একটা উদাহরণ হিসেবে সৃষ্টি যেসব করতে দেশের যে উদাহরণ দিলেন জানার সেসব চেষ্টা দেশে সেসব দেশে বাৎসরিক ইনকামটাও আপনি বলেন নাই। আপনি বাৎসরিক তাদের ইনকামটাও ইনকামও বেশি, তাদের খরচ বেশি। আমাদের ইনকামও কম, সুতরাং খরচও সেই কম। হিসেবে কিন্তু এটাতে আমাদের দক্ষ বাংলাদেশকে ব্যবস্থাপনা করে নিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী। সাকিব আনোয়ার আপনি বলবেন দয়া করে। জি, ধন্যবাদ। আসলে সময় কতক্ষণ পাবো ঠিক বলতে পারছি না। বেশিক্ষণ সময় নেই। শেষে কামরুজ্জামান ভাই শেষে যেটা বললেন যে বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক চর্চার উত্তম উদাহরণ। আমার ধারণা উনি নিজেও যে আসলে এখন স্বাভাবিক ব্যাপার। আমি একদম যথাযোগ্য সম্মানের সাথেই বলছি। কারণ উনি যে জায়গায় আছেন সেখানে দাঁড়িয়ে এই লাইনগুলো বলতে হবে। এর বাইরে আসলে বলার কোনো সুযোগ নেই এবং উনি নিজেও কি বিশ্বাস করেন আমার মনে হয় ওনার এই লাইনটা আসলে কি বলবো তার সম্পূর্ণ বিপরীত। আমি সেই জায়গাতে যাব না। একটা বিষয় নিয়ে কথা এসছে যেটা ব্যারিস্টার তুরিন আফরোজ এবং কামরুজ্জামান সাহেব তারা দুজনই আপনি আমাকে আপনার অবস্থান থেকে করেছেন আমি আগের সেগমেন্টে যে বিষয়গুলো কথা বলছি। সরকারের কর্মকাণ্ডকে মানে প্রশংসা করার তো কোনো সুযোগ নাই আপনি যে জায়গাতে আছেন। সুতরাং সবার জায়গাতে সবাই একই অবস্থাতে আছেন। হুম। নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের তিনি তখন জেলে ছিলেন। আসলে আমার মনে হয় যে এই জায়গাতে শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে হয়েছিল। নাহলে কি বলছেন সাকিব আনোয়ার, আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি বলছেন? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পারিনি। সাকিব আনোয়ার আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে একটু আপনি একটু একটু নেটওয়ার্কটাকে ঠিক করতে হবে। জনাব সাকিব আনোয়ার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ততক্ষণে আমি শুনতে বলি। পাচ্ছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা ঠিক আছি, সাকিব আনোয়ার ঠিক নেই। হ্যাঁ, সাকিব ঠিক নাই। আনোয়ার শুনতে পাচ্ছি না। মানে ঠিক হওয়ার সময় দিবেন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা মানে এটা হ্যাঁ, একটা মানে সময়। মানে অবশ্য আর যেভাবেই বলেন, এটা একটা একটা ঐক্যমত এসে গেছে যে আমরা যেটা বলছি, আমি ব্যারিস্টার তুহিন আফরোজ সহ আমরা সহ যে আমরা রাষ্ট্র ব্যবস্থাপনায় অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছি। উনি যেটা বলতে চাচ্ছেন সেই প্রকৃতি আমাদের এক করে দিচ্ছে যে আমরা বর্তমান সরকার যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে, বিশেষ করে এই যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে ইসলাম ধর্মকে মানে ব্যবহার করে, এটা কিন্তু আমি বলবো ধর্মটাকে তারা ব্যবহার করছে, ধর্মটাকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, যেটা আসলে মহান মুক্তিযুদ্ধের সময় হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতে যেহেতু এই জায়গাটাতে যেহেতু আমাদের তারা এখানে নেই, আমাকে তাদের পক্ষ নিয়েই বলতে হচ্ছে। তারা হয়তো ওই যে প্রশ্নকে আমাকে বলতে হত বা তারা উঠাতো, সেটা আমি আমার জায়গা থেকে হয়তো বলতো। যেহেতু আমরা তাদেরকে মানে ইন্ডিকেট করে কথা বলছি, তারা কিন্তু তাদের অবস্থান থেকে বলছে না। আমি যতদূর জানি তারা বারবার কোরআন শরীফের বা ইসলাম ধর্মের কোনো রেফারেন্স ওনারা আমি এ পর্যন্ত শুনি নাই। আপনি যেটা বলেছেন আমি সেটা কতটুকু সূরা আস-সাবার এক্সাম্পল দিয়েছি। সঠিক ওটা যাচাই করবার সুযোগ আমার খুব কম। সাকিব আনোয়ার হ্যাঁ, বলবেন, শেষ আমি করবেন। জি জি সাইফুল সাগর ভাই আমার লাইন সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আপনি বলবেন এবার। জি, এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। জি, আপনার সময় 3 মিনিট জি সর্বোচ্চ। জি। জি জি মানে তখন আসলে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কামরুজ্জামান সাহেব আমার আগে যিনি কথা বলছিলেন তিনি বলেছিলেন 6 দফা দাবি, 6 দফার কথা, 7ই মার্চের ভাষণ, 69-এর গণঅভ্যুত্থান, 17 নির্বাচন, এই সবকিছু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে আসলে সংগঠিত হয়। আমার মনে হয় যে অন্য সবগুলোর ব্যাপারে উনি বললে 69-এর গণঅভ্যুত্থানের বিষয়ে বলবেন না। কারণ হচ্ছে 69-এর গণঅভ্যুত্থানটা হয়েছিল ওনাকে মুক্ত করার জন্য। উনি তখন জেলে ছিলেন এবং তাকে মুক্ত করার জন্য 69-এর গণঅভ্যুত্থান হয়। সুতরাং উনি নিশ্চয়ই সেখান থেকে নেতৃত্ব দেননি। নেতার ব্যারিস্টার নেতৃত্ব তুহিন একটা আফরোজ গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, এখানে নেতা জি জি নেতা আমি জেলে একটু থাকুক আর একটু বলতে দিতে হবে, জেলের বাইরে একটু থাকুক, বলতে দিতে হবে। আমি নেতার আমার জায়গাটা নেতৃত্বে শেষ করি, তারপরে কথাবার্তা আপনি আপনার সময় বলবেন প্লিজ। প্লিজ জি। ব্যারিস্টার তুহিন আফরোজ পড়ালেখা করার কথা বলেছেন। উনি বেশ কয়েকবার বলেছেন, আবার ওই
ইকরা, ওই কোরআনের আয়াত থেকে উনি বারবার বললেন পড়ার কথা। আমি একটু বলি, সেটা হচ্ছে যে ওই আহ শেখ মুজিবুর রহমান সাহেবের একক নেতৃত্বের কথা বলা হচ্ছে, তো আমি আসলে তাকে অসম্মান করছি না। অবশ্যই শেখ মুজিবুর রহমান সাহেব, তার যে কাল্ট সেই মুহূর্তে ছিল এবং তার যে ভোকাল সেই মুহূর্তে ছিল, তার যে নেতৃত্ব সেই মুহূর্তে ছিল, সেটা আসলে সেটার প্রয়োজন ছিল এবং সেটা না হলে আসলে স্বাধীনতা যুদ্ধ বা আজকের এই স্বাধীনতা এই জায়গায় আমরা কিভাবে আসতাম, কবে আসতাম, আর সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু বিষয় হচ্ছে, আপনি এককভাবে যদি কাউকে মহিমান্বিত করতে যান না, তখন আসলে হয় কি, আপনি তাকেই না ছোট করে ফেলেন। কারণ হচ্ছে, ধরেন তাজউদ্দিন না, আহমেদ না, সাহেবের আপনার কথা আপনারা জানার কখনো কথা একটা বলছেন? সমস্যা আছে, এটা তো আমি আপনার জানি না। সাকিব আনোয়ার দাঁড়ান, আমাকে একটু বুঝতে হবে আপনি এককভাবে কেন বলছেন। আমি তো কারোটাই অস্বীকার করছি না। আমি কখন, আপনি আমাকে ভুল ব্যাখ্যা করছেন। আমি কিন্তু এককভাবে বলিনি। আমি কিন্তু আমি বলেছি উনি আমি শেষ করি। না, না, আপনি শেষ করার আগে তো আপনার ফ্যাক্টটাকে ঠিক করতে হবে। ফ্যাক্ট না ঠিক করলে আপনি আর্গুমেন্ট কি করে দিবেন? আপনি স্বাধীনতার আপনি যখন ঘোষণাপত্রে কথা বলছিলেন, তখন আপনার কথার আর্গুমেন্টে যখন আমি এখন কথা বলছি, তার মানে আপনার কথার কোনো ফ্যাক্ট আমার কাছে ছিল, যেটা আসলে ফ্যাক্ট না আমার মনে হয়েছে, তখন কিন্তু আমি কথা বলিনি। কারণ আপনি আপনারটা শেষ করবেন, না, 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 আমি কিন্তু আমার আপনার সেগমেন্টে কথা বলবো, তারপর আবার আপনি না, সাকিব আমি আনোয়ার, কথা তুমিন বলবেন। আফরোজ, এটাই আপনাকে স্বাভাবিক এবং এটাই আসলে আপনাকে এলাবোরেট কথা হওয়া করতে উচিত। আপনার সুবিধার্থে। জি, আপনি স্বাধীনতার ঘোষণাপত্রকে অস্বীকার করবেন, আপনি সংবিধান অস্বীকার করবেন, আপনার সাথে কোনো টকশো হবে না। কিন্তু আপনি কিন্তু এগুলো কি সাকিব বোঝাতে আনোয়ার আসছেন? কিন্তু, না না, তরুণ আফরোজ, সাকিব আনোয়ার কিন্তু অস্বীকার করছে না। সে বলছে, সে যেটা আমি বোঝাতে চাচ্ছে আমার কাছে মনে হয়েছে, বুঝেছি, আমি বুঝেছি তার আর্গুমেন্টটা কি। সেই আর্গুমেন্ট গুলো আমরা সে মানে অনেক নেতৃত্বটাকে আগে থেকে স্বীকার করে আমরা যাচ্ছে, এরপর অন্যদেরকে অস্বীকার করতে চাচ্ছে না। এককভাবে দেখার কিছু নেই, তাই তো? আপনি এককভাবে দেখার কিছু নাই মানে এককভাবে যার যেটুকু ইতিহাসের যেটুকু সম্মান দেওয়ার জায়গা সেটুকু আমরা কেন দিব না? উনি স্বাধীনতার ঘোষণা না দিলে স্বাধীনতা যুদ্ধ হচ্ছে না, এবং সেই যুদ্ধ না হলে কিন্তু আমরা বাংলাদেশের মূল জনগণ আলোচনা থেকে সরে যাচ্ছি, আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। দয়া করে আজকের আলোচনা যদি থাকি সাকিব আনোয়ার, আমরা ওইটা অনেক বিশাল আলোচনা হয়ে যাচ্ছে, বিশাল বিতর্ক হয়ে যাবে না, স্বাধীনতা বিষয়ে। সাইফুর, ঘোষণাপত্র নিয়ে সাগর সংবিধানের ভাই, না, মানে এখানে কথা বলে আমি আমি মনে হয় যে ব্যারিস্টার সাগর ভাই, ব্যারিস্টার তুরিন আফরোজ যে কথাটা বলেছেন, এটা হচ্ছে যে আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের একটা সংবিধান আছে, আমাদের একটা কাঠামো আছে, রাষ্ট্রীয় কাঠামো আছে। সুতরাং রাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে, আমাদের স্বাধীনতার সনদকে অস্বীকার করে, আমাদের স্বাধীনতার ইতিহাসকে মানে মর্যাদায় না নিয়ে যদি কেউ কথা বলে, সেটি কিন্তু এটা কোনোভাবেই একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে মেনে নেওয়ার সুযোগটা কিন্তু নাই। এই জায়গাটাতে আপনাকে একটু, এই জায়গাতে আমরা মনে আমরা হয় মেনে একটু নেওয়া ইয়ে যেমন করতে শুধু হবে এই জায়গাটা, ব- এখানে এই অ্যাড্রেসটা ব- একটু করতে পারলে। কারণ জি, আমাকে আমার ঐতিহ্যকে, আমার স্বীকৃতিকে, আমার মানে জি, আমার সাকিব আনোয়ার, জন্মের ইতিহাসকে আমাকে সাকিব অবশ্যই আনোয়ার, আপনি বলুন। আহ সম্মান করতে হবে। জি, আমার মনে সাকিব। হয় যে আসলে আমি হয়তো বোঝাতে পারিনি, কিংবা এখানে হয়তো কোনো একটা জায়গায় মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। কারণ হচ্ছে, আমি খুব ভালো করেই হয়তো আপনাদের স্মরণ থাকার কথা, কারণ কিছুক্ষণ আগে লাইনগুলো বলেছি যে আমি তার নেতৃত্বের কথা বলেছি, তার যে কাল্ট এবং ওই মুহূর্তে তার প্রয়োজনীয়তা, এবং তিনি না থাকলে স্বাধীনতা আসলে আজকে আমরা স্বাধীনতা কবে পেতাম, কতটা প্রলম্বিত হতো, কিংবা আদৌ পেতাম কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে, সে কথা কিন্তু আমি বলেছি। সুতরাং আপনার ভুল ব্যাখ্যা করে কাউকে আসলে যাই হোক, আমি ওখানে যাচ্ছি না, আমি আসলে কথাই বলতে চাচ্ছি। আমার কথা তো আমাকে বলতে হবে, এখন জোর করে চাপিয়ে দিয়ে আসলে মানে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে করা গেছে, কিন্তু এখন যদি এখানে এই অনলাইনে কথা বলছি সেটাও যদি আসলে না বলতে দেওয়া হয়, তাহলে আসলে সেটা খুব খারাপ কথা হবে। ৩০ তারিখের ভোট 29 তারিখে, ভোট এটাও কিন্তু 29 আসলে তারিখে করছে খুব মানে বেশি, কি? এটাও আচ্ছা কিন্তু আচ্ছা একটা আচ্ছা, অযৌক্তিক। বলুক, সাকিব আনোয়ার কি শেষ করতে দিন। রুমি, এটাও কিন্তু তুরিন, তুরিন। রাষ্ট্রযন্ত্রকে আপনার হলো এখানে নাকি? কিন্তু আইন ব্যারিস্টার, আচ্ছা একজন আচ্ছা, ব্যারিস্টার সাকিব আনোয়ার তৈরি মূল করতে মূল 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 বিষয়টাতে আসুক, আর তাকে শেষ করতে দেই। বুঝলাম না। উনি মূল বিষয়ে আসতে তো 29 তারিখে করছে এটার জি মানে জি, কি? এটা নিয়ে কামরুজ্জামান ভাই, কোনো আলোচনা হচ্ছে? আমরা আসুন, তাকে, আমরা জনাব আমরা সাকিব, শুনতে চাই, ওনাকে আমরা শুনতে দয়া চাই। করে আমরা শুনি। আমরা আবারও 1 মিনিট করে প্রয়োজন আমরা বলবো। জি, জি। সাকিব আনোয়ার প্লিজ, শেষ শেষ খুব তাড়াতাড়ি শেষ করবেন সাকিব আনোয়ার। হ্যাঁ, ব্যারিস্টার ব্যারিস্টার তুরিন আফরোজ কিছুক্ষণ আগে, মানে একটু আগে যেটা বললেন, সেটা হচ্ছে যে আমরা পাশাপাশি অন্যদের যাদের অবদান আছে, আমরা সেই অবদান স্মরণ করি। আপনাদের বা ইতিহাস, সেই ইতিহাসে সিরাজুল আলম খান কোথায়? শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে সপরিবারে হত্যা করা হয়েছে।
তিনি নেই আমাদের মাঝে। আমাদের মাঝে যে ৪ নেতা বা তাদের মধ্যে আমি যদি বিশেষ করে বলি, তাজউদ্দিন আহমেদ সাহেবের কথা, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তার যে আসলে অবদান, আ তিনিও নেই। কিন্তু সিরাজ আলম খান কিন্তু বেঁচে আছেন। এখন আমি একটু আসি, সেটা হচ্ছে এই ৬৯ এর গণ অভ্যুত্থানের কথা যেটা আসছে। ৬৯ এর গণ অভ্যুত্থানে নায়ক কে ছিলেন? তোফায়েল আহমেদ। ৬৯ এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ, তিনি নিজেই অন রেকর্ড তিনি বলেছেন, জিল্লুর রহমান সাহেবের সাথে সম্ভবত ৩য় মাত্রায় একটা অনুষ্ঠান ছিল। তিনি সেখানে নিজেই বলেছেন যে, সিরাজ আলম খান আমার নেতা। তিনি আমাকে ৬৯ গণ অভ্যুত্থানের সময় তিনি আমাকে গাইড করেছেন এবং তিনি আমাকে যেভাবে বলেছেন সেভাবেই মানে তিনি আমার নেতা ছিলেন, তিনি আমাকে গাইড করেছেন ৬৯ গণ অভ্যুত্থানে। এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের স্বাধীনতার ইতিহাসে সিরাজ আলম খান কোথায়? ৬৯ এর গণ অভ্যুত্থানের যে আমরা ওই মহানভাবে আমরা আলোচনাটাতে উপস্থাপন আরেকটা করি আলোচনা করতে সেখানে সাকিব আনোয়ার, আলম এটা খান আমরা কোথায়? আমরা সে আমরা না ওই আলোচনাটাতে সাগর আজকে ভাই আমাকে একটু আপনি আজকে একটু আজকের আলোচনাটা যদি যদি বলে একটু শেষ করেন। আমরা মামুনুল হক, হেফাজতুল ইসলামের এবং ভাস্কর্য নিয়ে শেষ দুইটা ১ মিনিটে আপনি শেষ করুন দয়া করে। না, এইভাবে আসলে যদি আপনি বলেন তাহলে আসলে কথা বলা সম্ভব না। কারণ হচ্ছে আপনি সবাইকে যদি আপনি ১ সময় ঘন্টার দেন ভিতরে এবং অনুষ্ঠানটা আমাকে যদি শেষ আপনি করতে সময় না দেন, চাচ্ছিলেন তো? তাহলে আমি দুঃখিত। কারণ হচ্ছে এখানে আমাকে বলা হয়েছে না পড়ালেখা করার কথা। তো আমি একটু পড়ালেখার জায়গা থেকে একটু ঘুরতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু সমস্যা হয়ে গেছে জি। আপনার ওখান থেকে। সমস্যার কারণে অনেকটুকু সময় চলে গেছে। আপনি দয়া করে আজকের বিষয়টা যদি নিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি আপনার। এখানে আমি এখানে আমার আমার এখানে হয়তো আমার আর ১ থেকে ১.৫ মিনিট সময় লাগবে। খুব বেশি সময় আমি নিব না। আমি এক করেন, লাইনেই করেন। শেষ করছি। সেটা হচ্ছে এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে স্লোগানের মধ্য দিয়ে এক ধরনের আমাদের আমরা সব পুরো জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়েছিলাম। এখন যেটা বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদের স্লোগান হিসেবে ব্যবহার করে জয় বাংলা স্লোগান। জয় বাংলা স্লোগান এসছে কোথায়? আফতাবউদ্দিন আহমেদ। আমাদের স্বাধীনতার ইতিহাসে আফতাবউদ্দিন আহমেদ কোথায়? এবং সেটা অনুমোদন করেছেন সিরাজ আলম খান। আফতাবউদ্দিন আহমেদ নিজেই বলেছেন। তিনি কোথায়? নাই। আমাদের যে আ যে পতাকা ডিজাইন করা হয়েছে, যেটা আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ যেটা ডিজাইন করেছিলেন, সিরাজ আলম খান তার নির্দেশে এবং ২রা মার্চে যেটা উত্তোলন করা হয়েছিল এবং স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে। আ দুঃখিত, স্বাধীনতার ইশতেহার বা ৩রা মার্চ যে স্বাধীনতার ইশতেহার করা হয়েছিল সেটা করেছিলেন শাহজাহান সিরাজ। এবং সেখানে খুব স্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার একটা মানে স্বাধীন হবার আগে একমাত্র লিখিত দলিল যেটা, সেটা হচ্ছে স্বাধীনতার ইশতেহার। সেই ইশতেহার পড়া হয়েছিল, সেটা সিরাজ আলম খানের নির্দেশে শাহজাহান সিরাজ। আমাদের স্বাধীনতার ইতিহাসে আসলে শাহজাহান সিরাজ বা সিরাজ আলম খান কোথায়? কয়েকদিন আগে শাহজাহান সিরাজ মারা গেছেন। তিনি রাষ্ট্রীয় কোনো সম্মানও পাননি। এবং ৭ই মার্চের যে ভাষণ, সেই ভাষণে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই লাইন দুটো যুক্ত করার ব্যাপারে যে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার একটা বক্তৃতায় বলেছিলেন যে ৭ই মার্চের ভাষণে এই সিরাজুল আলম খান এবং যে ছাত্রনেতা বা যুবনেতা যারা ছিলেন তারা বারবার জবরদস্তি করছিলেন স্বাধীনতার ঘোষণা দেবার জন্য। কিন্তু আমার পিতাকে দিয়ে তারা সেটা করাতে পারেনি। তো ৭ই মার্চের ভাষণে আ এবং আমরা বিভিন্ন জায়গায় বেশ চতুর্থ নাফুজ পড়ালেখার কথা বললেন, তো অনেক আমার যে সময় বয়স আছে আমি অনেক স্বাধীনতা সময় যুদ্ধের হয়ে গেছে। সময়টাতে ছিলাম আমি না। আপনাকে আর সময় দিতে পারছি না। সাকিব আনোয়ার, আমি আপনাকে আর সময় দিতে পারছি না। আপনি যদি আর এখনকার বিষয় যদি একটু বলার থাকে দয়া করে আমি আপনার কাছ থেকে, কারণ আপনার সাথে খুব ভালো একটা সম্পর্ক, আপনি একই সাথে রাজনীতি করছেন, বর্তমানে এই বিষয়গুলো যেটা হচ্ছে সেটার সাথে আপনি খুব ক্লোজলি অবজার্ভ করছেন, আমি যতদূর জানি। সেই বিষয়ে আপনার পক্ষ থেকে, আপনার দলের পক্ষ থেকে একটু যদি মন্তব্য করতেন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আর না, এখানে ওই যে আমি একটা কথা যেটা বললাম, আহ, যদিও আসলে আমার কথা এখানে শেষ হলো না এবং এই শেষ না হওয়াটাকে আসলে আমি ভালোভাবে নিচ্ছি না। কারণ আমি আমার সময়টাকে তো বুঝতে পেরেছি। আমি আসলে কতটুকু সময় কথা বলতে পারলাম আজকে। যাই হোক, তারপর আমি আপনার কথার সম্মানে আমি এখানে আর কথা বাড়াচ্ছি না। তবে আমি একটা জিনিস বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমি আশা করব যে এই মানুষগুলোর কথা সম্মানের সাথে, এবং যেহেতু একজন মানুষ বেঁচে আছেন এখন পর্যন্ত, তাকে যেন সেই মূল্যায়নটা করা হয় এবং সেটা করা উচিত আমি মনে করি। ওই যেটা বলছিলাম, ৩০ তারিখের ভোট ২৯ তারিখে এই দেশে হয়ে যায় এবং এই দেশে হয়ে যাওয়ার পর গুম, খুন, দুর্নীতি, লুটপাট এবং কি আজকে কি বলবো, এটা করোনার কিন্তু মধ্যেও দেখতে আসলে যে ধরনের কথা বলা কি স্বাস্থ্য ঠিক বিভাগের যে অবস্থা আমরা দেখেছি, একটা মানে এই ধরনের পরিস্থিতিতে আসলে কি বলবো যে সকল দিক থেকে সরকার ব্যর্থ এবং এই ব্যর্থতার মধ্যে দিয়েই আসলে এই যে এটা কি আজকের টপিক? আপনার বিভিন্ন ধরনের ইস্যু, এটা হবে, এটা খুব স্বাভাবিক। মৌলবাদের উত্থান আসলে আহ, মানে
এটা ওই সবসময় যার এস্টাবলিশমেন্টকে সবসময় আসলে সাহায্য করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। সুতরাং তারা চায় যে আসলে জিনিসটা হোক। সুতরাং আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আসলে কিভাবে তারা এই পুরো ব্যাপারটা আসলে আজকের এই অবস্থান পর্যন্ত আসতে পেরেছে। তো যাই হোক, আমি মানে আপনি আমার বুঝাতে কথা আসলে চাচ্ছেন এখানে যে বাড়াচ্ছি না, কারণ আজকে যে আমি ঘটনাগুলো হচ্ছে এটা সরকারেরও যথেষ্ট আমি আশ্রয় আছে, সেটার কারণেই আমি আজকে। কথা বাড়াচ্ছি। জি, আজিজ ভাই যদি 30 সেকেন্ডে কিছু বলবার চান। না, আমি বলতে চাচ্ছি, আপনি বরাবরই বলতে চাচ্ছিলেন যে চিটাগাং 4 লেনের কনসালটেন্ট। আমি চিটাগাং না, প্রত্যেক ঢাকা সিলেট। ঢাকার এটাই বলছি। আপনার প্রত্যেকটা প্রজেক্ট অনুমোদন হয় একটেকে। একটেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয় থেকে যায় প্ল্যানিং মিনিস্টার হয়ে একটেকে উপস্থাপন হয়। কনসালটেন্ট তো তবু একটা দৃশ্যমান। আপনি ধরেন ঘাস চাষ, খিচুড়ি রান্না, পুকুর খনন, খাল খনন, মৎস্য চাষ, কাজু বাদাম চাষ, সড়ক উন্নয়ন, সুস্থ দালান দেখা, হাত ধোয়া, এইসবের জন্য কোটি কোটি টাকা প্রজেক্ট অনুমোদন হচ্ছে এবং সেই প্রজেক্ট গুলোতে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছেন। সুতরাং আপনি কাকে দায়ী করবেন সেটা হলো দেখাবে। আসলে কি মন্ত্রণালয় কেন রাখা হয়েছে তাও তো জানি না। প্রধানমন্ত্রীকে প্রজেক্ট সম্পর্কে কি উনি জানতে চান অথবা তাকে জানানো হয়? আমার সংক্ষেপে এক কথা। 2 নম্বর হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, যে প্রসঙ্গটা আসছে যে স্বাধীনতা সংগ্রামের আগের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ এক কথা নয়। সেই আওয়ামী লীগ এখন নেই, কারণ সেই আওয়ামী লীগের সংবিধানের যে প্রস্তাবনার যে কথা বলা অঙ্গীকারে আওয়ামী লীগ নেই। আমি যদি বিস্তারিত আলোচনার সুযোগ থাকতে করতাম। স্বাধীনতার ঘোষণাপত্রে আওয়ামী লীগ নেই, সংবিধানের মূলনীতির মধ্যে আওয়ামী লীগ নেই। তারপরে আপনি আসছেন, বারবার কথা আসছে যে মুক্তিযুদ্ধ। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি জানতাম দেশে 80,000 মুক্তিযোদ্ধা আছে কম বেশি। এখন রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা হলো 2.25 লক্ষ, আরো পাইপলাইনে আছে। তো আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এখনো বিতর্ক আছে। অর্থাৎ আমাদের একটি পক্ষ বলছে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ভাই আমার পক্ষ শেষ থেকে, করতে হবে এটা, আমি শেষ এটা করি, লম্বা আলোচনা। আমার সংক্ষেপে শেষ করছি। এইটা এই জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও আমরা জাতি কনসেনসাসে নাই, মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়েও আমরা কনসেনসাসে নাই। কতজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছে হিসাব আমাদের কাছে বৈজ্ঞানিক হিসাব নাই। কত ব্যক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে তার কোনো হিসাব নাই। কতজন শরণার্থী মারা গেছে, আমরা জানি 1 কোটি শরণার্থী ইন্ডিয়াতে গেছে। কতজন শরণার্থী মারা গেছে এর কোনো হিসাব নাই। মুক্তিযুদ্ধের তথ্য ভিত্তিক আগামী প্রজন্মের কাছে ইতিহাসও ঠিক মতো নাই। এবং আমাদের মুক্তিযুদ্ধের আগে একদিন আগ পর্যন্ত ভুট্টোর সাথে আমরা আমাদের দেশ থেকে যেহেতু সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছি, আমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য নেগোসিয়েশন করেছি। ভুট্টোর কারণে যখন নেগোসিয়েশন ফেল করেছে তখন কিন্তু মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি। সুতরাং 52 সাল থেকে উদাহরণ দেওয়ার কোন সুযোগ কিন্তু মুক্তিযুদ্ধে নাই। তাহলে বঙ্গবন্ধু কেন ভুট্টোর সাথে একদিন পর্যন্ত বৈঠক করলেন? হ্যাঁ, এগুলো তো ইতিহাস, পরিষ্কার ইতিহাস। আপনি দেখেন ভারতের স্বাধীনতার ইতিহাসে জিন্নাকে পর্যন্ত স্মরণ করা হয়। শেষ 30 সেকেন্ডে যদি একটু তুহিনাফরোজ বলেন, আমরা এরপরে শেষ করব। আমি জাস্ট একটু বলতে চাই যে কয়েকটা দুর্নীতির কথা বলা হয়েছে। এক, সেটি হচ্ছে যে আজিজ ভাই যেগুলোর অবতারণা করেছেন, এই দুর্নীতিগুলো আমরা কিন্তু জানতে পারছি বর্তমান সরকারের আমলেই, এবং বর্তমান সরকারই তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার সেটি নিচ্ছে। নাহলে আপনি জানতেন কি করে? এত কিছু ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে আজিজ ভাই, আপনি সব জেনে যাচ্ছেন। এই খবরটা তো মনে হচ্ছে সব বাইরে সবাই জানছে কি করে? বিকজ সরকার সেখান থেকে পদক্ষেপ নিচ্ছে তাদের বিরুদ্ধে। দ্বিতীয়, আপনি একটা কথা বললেন আপনি হিসাব চাইছেন। আজিজ ভাই, আমি অবাক হয়ে গেলাম। আপনি 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 অনেক সিনিয়র সাংবাদিক, আপনাকে আমি অসম্ভব পছন্দ করি এবং শ্রদ্ধা করি। আপনি হিসাব চাইছেন শহীদদের, আপনি হিসাব চাচ্ছেন মুক্তিযোদ্ধাদের, আপনি সবকিছুর হিসাব চাইছেন। আপনি বলেন তো পৃথিবীর কোন যুদ্ধের কোনখানে কোন যুদ্ধের, একটা কোনো যুদ্ধের আপনি সঠিক ইতিহাসের একটা নাম্বার একটু বলতে পারেন? আপনি কিন্তু সেই তাদের মতো প্রশ্ন তুলছেন যাদেরকে আমরা ফেস করেছি কোর্টে দিনের পর দিন, যে 30 লক্ষ শহীদের নাম দাও, 30 লক্ষ শহীদের নাম দাও। আপনি কিন্তু এক্স্যাক্টলি ওই জায়গাটা থেকে কথা বলছেন।
আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এটা আপনার কেমন একটা আর্গুমেন্ট হয়ে হয়ে যায়। আর কথা হচ্ছে যে আমরা যখন আজকের টপিক নিয়ে আলোচনা করছি, সেই টপিক বলতে গিয়ে তখন আমরা হাজারটা প্রবলেম আছে। আমি কখনোই বলছি না আমাদের দেশে প্রবলেম নেই, কখনোই বলছি না আমরা আমরা একটা ইউটোপিয়ান একটা রাষ্ট্রে বসবাস করি, কখনোই বলছি না। ভুল ত্রুটি সবখানে আছে এবং আমরা সেটারও সমালোচনা করব, কিন্তু শুধুমাত্র সমালোচনা করবার জন্যই যদি সমালোচনা করি তাহলে এই অনন্তকাল ধরে এই টকশো চলতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। কামরুজ্জামান ভাই, আপনি বলবেন। আমি সাকিব আনোয়ার তো পাচ্ছি না, তাকে দিয়ে শেষ করতে চেয়েছিলাম। জি, আপনি বলবেন দয়া করে। ধন্যবাদ। আমি আসলে আজিজ ভাইয়ের প্রতি আসলে সম্মান রেখেই বলছি যে আজিজ ভাই, আমাদের একনেক যেটা একনেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটা প্রকল্প পাশ হয়। আপনি যে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, মন্ত্রণালয় প্রস্তাবে ওখানে উপস্থাপিত হয়, উপস্থাপিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সভাপতিত্বে প্রকল্প পাশ হয়। পরবর্তীতে প্রকল্প ইমপ্লিমেন্টেশন করে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এবং আপনি যেটা বলছেন কেনাকাটা থেকে শুরু করে সমস্ত ক্রিয়া সম্পন্ন করে হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এখানে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, ওনার নেতৃত্বে সবকিছু হচ্ছে, এটি ঠিক। তারপরে সেটি হচ্ছে যে আমাদের, আপনি অলরেডি ব্যারিস্টার তুহিন আফরোজ বলেছেন যে আমরা সবকিছু জানতে পাচ্ছি, এখন স্বচ্ছ হচ্ছে সবকিছু, আমাদের কাছে উন্মুক্ত হচ্ছে, তথ্য অধিকার আইনের মতো সবকিছু মিলিয়ে আমরা সবকিছু জানতে পাচ্ছি বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ উন্নয়নের মানে যে ধারাবাহিকতা সেটা আমরা আমরা কন্টিনিউ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এটি কিন্তু আমাদের জন্য একটি বড় একটি অধ্যায়, বড় একটি সোপান, যেটি আমাদের বাংলাদেশকে, আমাদের জাতির পিতা যেটি মানে অর্থনীতির মুক্তি বর্তমানে চলমান এবং দুর্নীতি বা এসব অর্থনীতির মুক্তি উনি নিয়ে এগুলিকে আসছেন। আপনারা সুতরাং এগুলিকে আপনারা আমাদের, হ্যাঁ, এগুলিকে আমরা আপনারা খুবই বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহারেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা আছে, কিন্তু আমরা এবং হান্ড্রেড মাননীয় পার্সেন্ট প্রধানমন্ত্রী হান্ড্রেড এই পার্সেন্ট জায়গাটাতে দেখতে পাচ্ছি। খুবই খুবই শূন্য থাকবে স্বচ্ছতার সঙ্গে উনি দুর্নীতির বিরুদ্ধে উনি উনি উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল সৃষ্টি করেছেন, বাস্তবতা ভিন্ন। কামরুজ্জামান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। জিরো বাস্তবতা ভিন্ন, টলারেন্স উনি বাস্তবতা গ্রহণ ভিন্ন, করেছেন। বাস্তবতা ভিন্ন। এবং সেই সঙ্গে আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই যে মানে ধর্ম, মানে যারা এই যে বর্তমানে ভাস্কর্য নিয়ে যারা অপরাজনীতি করছে, আমাদের ধর্ম যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি, তারা, এবং সেই সাথে এখানে ইন্ধন দিচ্ছে আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ে, এখানে কথাবার্তা বলছে, বিভিন্ন জায়গায় তারা খোঁচা দিচ্ছে। সো এই যে জায়গাটা, এই যে ধর্মভিত্তিক রাজনীতিকে উৎসাহিত করা, এটি কিন্তু আমাদের জন্য আত্মহত্যার শামিল হবে। সুতরাং কিন্তু ধর্মভিত্তিক আপনাদের রাজনীতিকে দল থেকে কিন্তু বিশাল সুবিধা দেওয়া হয়েছে, সেটাও ঠিক কিন্তু নাই। স্বীকার কোনো করতে হবে আপনাকে। এটাকে আমরা সকল ধর্মকে, মাননীয় প্রধানমন্ত্রী সকল ধর্মের সহাবস্থান উনি সৃষ্টি করছেন, উনি কোনো ধর্মকে বিশেষ সুবিধা দিচ্ছেন না, সকল ধর্মকে নিয়ে উনি চলতে যাচ্ছেন, ধর্ম বর্ণ হেফাজতকে জায়গা দিয়েছে গোত্র কেমনে, নির্বিশেষে কেন সকলকে নিয়ে হেফাজতকে জায়গা দিল কেন, রেলওয়ের জায়গা হেফাজতকে দিল কেন, বলেন একটু। হেফাজত হচ্ছে, যেহেতু তারাও তো ইসলাম ধর্মকে অনুসরণ করে, নাকি করে না? তারাও একটা তাদের ধর্মের পাঠ্যপুস্তকের সুতরাং সিলেবাস বদলায় ফেলতে হবে। তারা ইসলাম ধর্মকে প্রত্যেক ধারণ করে, ধর্মের অনুধাবন ধারণ করে ধর্মের তারা। প্রত্যেক ধর্মের অনুসারীকেই মতো করে ধর্ম পালন করবে, যে যার মতো করে ধর্ম, এবং সেটি হতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, অন্য কোনো কথার ভিত্তিতে ধর্ম চলবে না। সুতরাং যখনই কথা বলতে হবে, কোরআন শরীফ হাদিসের উদ্ধৃতি দিয়ে, রেফারেন্স দিয়ে কথা বলতে হবে, সেটাই তখন গ্রহণযোগ্য হবে। এবং তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তুহিন আফরোজ কোরআন পাশাপাশি এত সুন্নাহ আয়াত ভিত্তিক কোনো সম্পর্কে আইন অবহিত পাস আছে, হবে না এটা জেনে খুব বাংলাদেশের ভালো মাটিতে। লাগলো। সুতরাং আমরা তুহিন আফরোজের প্রতি সবার ধারণাটাই পরিবর্তিত হবে আশা করি। যেটা অনেকের ধারণা একরকম ছিল, আজকে যেসব আয়াত তিনি বলেছেন, আপনারা কিন্তু এতটুকু আয়াতও বলতে পারেননি। সুতরাং তুহিন আফরোজ শুধুমাত্রই যে সমালোচনা করেন তা নন, তিনি আয়াত এবং কোরআন শরীফ পড়েনও, এটা আজকে প্রমাণিত হলো। আর সাকিব আনোয়ার, আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আপনার সময়টা বেশি চলে গিয়েছিল বলেই কিন্তু আপনাকে আমি সময়ে আমি দিয়েছি ঠিকই, কিন্তু আপনার গোলযোগের কারণে আপনার সময়টা একটু কম হয়ে গেছে কিনা আমি জানি না, পরবর্তীতে আমি আবার দেখবো ভালো করে। আজিজ ভাই, অলওয়েজ এভারগ্রিন, এভাবেই থাকুন, সবসময় আমাদের পাশে থাকুন, আসবেন সবসময়। আর ব্যারিস্টার তুহিন আফরোজ, আজকে একজন আসলে হেফাজত থেকে বা আমাদের মৌলবী থেকে একজনকে যদি আমি রাখতে পারতাম, হয়তো অনুষ্ঠানটা বা এই কথাগুলো আরেকটু মানে ফলপ্রসূ একটি আলোচনা হতো, কিন্তু আমি ওইভাবে আসলে করতে পারিনি। এবং প্রফেসর এম কামরুজ্জামান ভাই, আপনার আমার এই প্রথম আমার এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং দর্শক অবশ্যই আমার এই অনুষ্ঠানটিকে নিয়মিত দেখবার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন, ফেস দ্য পিপলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।